ঘটনা অ্যাকচুয়ালি ওইটা ঘটনাটি ঘটে 1999 সালে রাসেল ভাই। তখন গ্রাম থেকে এসছে আর কি, বলতে গেলে মফস্বল থেকে এসছে, সাতক্ষীরা জেলা থেকে এসছে। আমি যা ঘটনা বলছি তার নাম হচ্ছে আফসানা কাদির, তিনিও আজ ঘটনাটি শুনছেন। তো 1999 সালে ঢাকায় যখন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্টে তিনি চান্স পান, সঙ্গত কারণে তা প্রকাশ করছি না। তো সেই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরে তো বাসার থেকে প্রেশার আসে যে তাকে থাকতে হবে তার চাচার বাসায়, কারণ বলছে যে না হোস্টেলে থাকলে তেমন পড়াশোনা হয় না। আমি জানি না ঘটনা সত্য কি মিথ্যা, তো বলছে যে তুমি তোমার চাচার বাসায় থাকবা। তো ঠিক আছে, ঘটার আগে সে তার চাচার বাসায় চলে যায়। তো নাজিরাবাদে সে চাচার বাসা। তো চাচার বাসা যাওয়ার পরে ওই বাড়ির 4তলা, যেটা পুরো 4তলা না আর কি, অর্ধেক ছাদ অর্ধেক রুম। তো চাচা তাকে ওই রুমে জায়গা করে দেয় আর কি। তো সেই রুমটি একটি রুম আর একটি ওয়াশরুম আর একটি রান্নাঘরের মতো আছে, কিন্তু সেখানে কোনো ধরনের গ্যাসের কানেকশন নাই আর কি। তো সে যখন বাসায় ওঠার পর নর্মালি ভালো কন্ডিশনে ছিল। 6 মাস পর হঠাৎ করে চাচা একটা মেয়েকে নিয়ে আসে। তো বলে যে এই মেয়েটি তোর সাথে থাকবে, তোর চাচির দুঃসম্পর্কের আত্মীয়। তো তার মধ্যে জিনিসটা এরকম ভাবে সঞ্চার হয়েছে যে আমি আসলে তো একা থাকি, একজন লোক পেলে আমার আসলে সময় কেটে যাবে। আমি মাঝে মধ্যে একা ঘুমাই, একা থাকি, আমার একাকিত্ব কেটে যাবে, আমি ওর সাথে গল্প করতে পারবো। এবং ঠিক তাই, অলমোস্ট বান্ধবী সুলভ আচরণ, তুই তাই সম্পর্ক। ঠিক 1 মাস পর রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টিটা টানা 3-4 দিন ধরে চলছিল। আচ্ছা। তো ওই বৃষ্টিটা ওই দিন রাত 8টার দিকে, তো যে মেয়েটির সাথে ছিল তার নাম মিতুল। তো বলে যে আমি ভিজতে যাই, চল ভিজি। অলমোস্ট অনেকক্ষণ জোরাজুরি করবার পর তিনি এক প্রকার চটে যান, যা তুই যা, আমি যাবো না। সেই গিয়ে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ে মেয়েটি, এবং হাত পা মানে ছড়িয়ে বৃষ্টিতে ভিজে সে আধা ঘন্টা পরে রুমে চলে আসে। আসার পরে সে ওয়াশরুমে ঢুকে যায়। এই রাসেল ভাই, আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আসলে এরকম ঘটনা ঘটতে পারে, আমার জানা নেই, আপনার জানা আছে কিনা আমি জানি না। এবং সবাই যদি এরকম ঘটনা, আমি তো ঘটনাটা অফেয়ারও শুনেছি, আমি শুনে কিন্তু মানে আতঙ্কিত, আমি একসাথে মানে আমার আজব লেগেছে ঘটনাটা, মানে এত ওনার ভাষায় যে কেউ যদি এই জিনিসটা প্রত্যক্ষ করে তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসের জন্য সে ডিপ্রেশনে চলে যাবে। একদম একদম। তিনি দেখলেন যে মেয়েটি বাসায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলেন। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা মেয়েটি বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তো ওই রুম দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলো, রাত তখন 2টা-3টা বাজে, এবং অনেকবার ধাক্কা দেওয়ার পরও আসলে দরজাকে খুলছে না। তো তার মোটামুটি চিন্তার বিষয় কি, তার মাথায় অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। মেয়েটির কি হলো, ভিতরে কোনো অঘটন ঘটলো কিনা, কোনো শব্দও তো পাচ্ছি না। সে নিচে যায় এবং তার চাচাকে উপরে নিয়ে আসে। তো নিয়ে আসবার পর চাচাও দরজা ভাঙতে পারছে না, আসলে দরজাটা অনেক শক্ত ছিল। তো দরজা 3-4 জন মিলে নেওয়ার পর ভাঙার পরে দেখে বাথরুমে আসলে মেয়েটি নাই। আচ্ছা। কিন্তু সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে খালি চোখের সামনে ঢুকলো বাথরুমে, ঢোকার পরে এবং যখন দরজাটা খোলা হলো তখন বাথরুমে কেউ নাই। অদ্ভুত ব্যাপার যে দেখা গেল যে বাথরুমে কেউ বাম নেই। পাশে ছিল, খোলার বাম পাশে ছিল। দেখো বেসিনের মধ্যে একটি মাথা, সেই মেয়েটির মাথা বেসিনের মধ্যে পড়ে আছে, শরীর নাই, কিছু নাই, এবং আসলে কোনো চিহ্ন নাই যে এখান থেকে আসলে বাকি পোর্শনটা কোথায় যাবে। রাইট, সেটাই। তো চাচা মোটামুটি ভয় পেয়ে যায়। শুধু চাচা না, অ্যাকচুয়ালি আশেপাশের লোকজনেরও কোয়েশ্চেন যে ঘটনাটা কিভাবে ঘটলো, এবং যদি কেউ বলে যে না আমি বাথরুমে মাথা পেয়েছি, এটা কেউ বিশ্বাস করবার মানে বিশ্বাস কেউ করবে না। বডি কোথায় গেল, রাইট, তাহলে তোমরা কিছু করেছো, এরকম কিছু একটা করতে করতে পুলিশি কেস হয়ে যায় আসলে ভাই। এবং পুলিশি কেসটা তো মনে হয় বাড়িওয়ালা নিজেই করেন, এবং চাচা নিজে করেন। যদি কেউ ক্লেম করে তাহলে আমাদের উপর পুরো দোষটা চলে আসবে, আর আমরা লুকাতে পারবো না। আপনার বাসায় যদি এরকম হয়, আপনি মানে কখনোই আপনি চাবেন যে সেফ থাকতে, কারণ ঘটনাটা তারা জড়িত না। তো পুলিশ তারা কিছু বিশ্বাস করবে না, সে যতটুকু স্পেসিমেন পায় টুক নিয়ে চলে যায়। আসলে কোনো ধরনের চিহ্ন আসলে বডির মধ্যে পায়নি যে কেউ কিছু করতে পারে, তাই তাদেরকে ওই দিন জেরা করবার পর ছেড়ে দেওয়া হয়। মানে একটা মাথা দেখে আর কি, মাথা দেখে কিছু অনুমান করা যাচ্ছে না, এবং মাথাটা তারা রেখে দেন, এবং পুলিশি কেসটা সেটা চলতে থাকে। সবার মধ্যে কেসটা চলছে, পুলিশের মধ্যে কেসটা চলছে, চাচার মধ্যে ঘটনা চলছে, কিন্তু মেয়েটি যে ছিল সে প্রত্যক্ষ করেছে, তার সাথে 2-3 মাস কোথায়, সে মেয়েটি নাই। এবং আফসানা কাদির যার কথা বলছি, তার কি অবস্থা, তার পাশেই তো থাকতো। একদম।
তার অবস্থা অ্যাকচুয়ালি একদিকে যেমন হচ্ছে আইনি জটিলতা শুরু হয়ে গেছে, ঠিক একইভাবে তার কাছে ব্যাপারটা সে তো জিনিসটা অন্তত জানে যে চলে আসে, এবং সে মনে হয় কি আমি কি কোনোভাবে আসলে এটার সাথে জড়িত, আমি কি কিছু করেছি নাকি, তার কথা তার সে কিছু করতে পারে বা কিছু। যাই হোক 7 মাস চলে যায়, কিন্তু ডিপ্রেশনের রেশ কাটে না, তার সে ডিপ্রেশনেই পড়ে থাকে। কারণ অন্য লোকদেরকে সে যদি ঘটনাটি বুঝিয়ে বলে আসলে কেউ বিশ্বাস করবে না। স্বাভাবিক, খুবই। তখন রোজা রাসেল ভাই, নবম রোজা ইস্টার্ন প্লাজা গেছে শপিং করতে, আমাদের হাতিরপুলে ইস্টার্ন প্লাজায়। ইস্টার্ন প্লাজার নিচে ইফতার করতে যাবে, তখন মাত্র ইফতারি প্লেটটা হাতে এসে পৌঁছেছে, এমন সময় দেখি আমাদের পিছনে ইস্টার্ন প্লাজার পেছনে কিন্তু সিঁড়ি, তো পিছন সিঁড়ি দিয়ে একজন মেয়ে নামছে, এবং সে যখন ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ওই হুবহু সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল, সে ইফতার রেখেই দৌড় দেয় তার পেছনে, এবং এক প্রকার তার কাছে মনে হয় মেয়েটি মনে হয় আমাকে দেখেই পালাচ্ছে। আচ্ছা আচ্ছা, সে একটা সময় মেয়েটাকে হারিয়ে ফেলে। বাসায় আসে, বাসায় এসে চাচাকে ঘটনাটা খুলে বলে, এবং চাচা জিনিসটাকে আর নর্মালি নেয় না, সে আবারও পুলিশকে বিষয়টি জানায়। পুলিশও সার্চ করতে থাকে, কিন্তু পুলিশের কাছে কিন্তু সেই মাথাটা এখনো আছে রাসেল ভাই। এরপর থেকে তিনি খুব ভয় পেয়ে যান যে না, আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না, আমার সাথে কেউকে রাখো, আমি একা থাকতে পারবো না রুমে। ঠিক 7 দিন পর, তখন 16তম রোজা, সেহরির জন্য প্রচন্ড জোরে দরজা ধাক্কাধাক্কি চলছে। সে মনে করে যে সেহরির সময়টা মনে শেষ হয়ে গেল, চাচি তো রাগ হয়ে যাবে। উঠে দেখি যে মাত্র 3টা বাজে। দরজা খুলে দেখে কেউ নাই। হঠাৎ করে মাথা ঘুরাতেই চোখ পড়ে বাড়ির ঠিক কর্নারে, ওই পাশেই তো ছাদ, কর্নারে একটি বাচ্চা মেয়ে দাঁড়ানো, এবং সেই বাচ্চাটা হচ্ছে দোতলার বাড়ি, মানে ভাড়াটিয়ার বাচ্চাটা 9 বছরের ছিল। সে কাছে যায়, কাছে যেতেই দেখে বাচ্চাটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা, আরো কাছে যায়, যাওয়ার পর দেখে এটা সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল দ্বিতীয়বারের মতো। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মেয়েটির মাথা ঠিক একইভাবে, মাথাটি আলাদা ছিল, দ্বিখণ্ডিত ছিল, অলমোস্ট লাইক মাথাটি ঝুলছে আর বডিটা দেয়ালের মানে রেলিং। সে অজ্ঞান হয়ে যায়, এবং যথারীতি চাচি তাকে ঠিক সেহরির জন্য ডাকতে আসে চাচির ভাষায়। তো চাচি বলে যে আমি তো ওকে এরকম অবস্থায় পেয়েছি। চাচিও আমার ক্লিনিকে আসে রাসেল ভাই, সত্যি কথা বলতে। উনিও আপনার পেশেন্ট? না, উনি ওনার সাথী। আচ্ছা 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 আচ্ছা। তো উনি বলে যে আমি ওকে পর অবস্থায় দেখি, তো যখন ঘরে নিয়ে নর্মাল করেন এবং জানা যায় ঘটনাটি, তখন থেকে তাকে আর ওই রুমে রাখা হয়নি। কিন্তু রাসেল ভাই ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে তার চাচা ওই রুমটি আবার ভাড়া দিয়ে দেন, সাবলেট দিয়ে, মানে টুলেট দিয়ে ভাড়া দিয়ে দেন। আচ্ছা, কথা হচ্ছে এত কিছু ঘটার পর ওই রুমটি কেন ভাড়া দিচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় আসে না। ওই রুমেই কি সমস্যা, এই জিনিসটা তারা কোনো মানে বের করার চেষ্টা করেননি। আচ্ছা, তো ভাড়া দেন একজন স্বামী স্ত্রীকে, ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনকে ভাড়া দেন। তো প্রায় সময় রাসেল ভাই খুব ঝগড়াঝাটি সাউন্ড আসতো উপর থেকে। তো তাদের মনে হতো যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া হচ্ছে, বা মনে হচ্ছে এরকম অবস্থা যে ওই রুমটা কেউ ভেঙে ফেলবে, চুরমার করবে, এত লাফালাফি হচ্ছে। তো একদিন হঠাৎ করে বিকালবেলা ওই যে ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা বলতো যে খালাম্মা আপনাদেরকে একটা কমপ্লেন দিতে আসছি, আমরা বাসাটা থাকবো না। তখন আমি কিন্তু রাসেল ভাই বলছি, তত কিন্তু পুলিশ কেস চলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি বাসা থাকবো না, এই বাসায় থাকা সম্ভব না, কারণ আমরা দুজন যখন থাকি প্রায় সময় রাত্রেবেলা আমাদের দরজাটা খুব জোরে জোরে নক করা হয়, মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। দরজাটা খুলি এবং খুলে দেখি কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড প্রায় 2-3 দিন ওই কোনায় বাচ্চাটাকে খালি সেভ করতে যেয়ে দেখে বাচ্চাটা ওখানে নাই। এভাবে থাকা সম্ভব না, তো তারা বাসাটা ছেড়ে দেয়। এরই মধ্যে একদিন রাসেল ভাই, ওনারা কি এমনি বাচ্চাটার কোনো বর্ণনা দিয়েছিল, চেহারার বর্ণনা? যেটা বর্ণনা হচ্ছে কোনার একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাদের বর্ণনা কি রাসেল ভাই, এগুলি বর্ণনা করা যায় না। তারা দেখে যে মানে দেখেছে একটা মানুষ, এটা দেখার পর তাদের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাকে শেয়ার করবে, কার কাছে শেয়ার করবে? তো আলটিমেটলি যেটা হয় যে এর কিছুদিন পর যেটা হয় যে মেয়েটি যার কথা বলছিলাম আফসানা কাদির, তিনি ছাদের মধ্যে বিকালবেলা দাঁড়িয়ে আছেন, নর্মাল অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা মানুষ তার কাঁধে হাত রাখলো। হাত রাখার পর সে খুব চমকে গেলেন, মনে হয়েছিল যে ওই চাচি বা কেউ হতে পারে। হাত রাখার পরে যখন মাথা ঘুরিয়ে দেখে যে সেই দ্বিখণ্ডিত বডি, অবস্থা, এবং আপনার সারা শরীর, মাথা থেকে শরীর থেকে মাথাটি আলাদা, এবং জাস্ট মুহূর্তের মধ্যে তাকে জাস্ট একটা ধাক্কা দিল, সে পড়ে গেল। 3.5 তলা ছাদের থেকে সে পড়ে গেল।
এবং আমি আপনাদের শুরু থেকে বললে হয়তো জিনিসটা মজা চলে যেত। এখন আমার বলবেন, ক্লিনিকে হ্যাঁ, তিনি আসেন, সেটাই। ঠিক খুঁড়িয়ে খুঁড়িয়ে আসেন এবং তার তার ডান হাঁটুটির একদম মানে প্লেট যেটা সেটা ভেঙে যায়। এবং এটাও বলেন যে তিনি যে এই যে কতবার তাকে কোর্টে যেতে হয়েছে এবং এখনো পর্যন্ত তৃতীয় তিনি হচ্ছে যাচ্ছেন, যে প্রায় 10 বার তিনি কোর্টে হাজিরা দেন। হাজিরা দিয়েছেন, তার মানে এটা এখনো চলছে। তখনও বিদ্যমান ছিল, এটি প্রায় 2004 পর্যন্ত চলে। তো কোর্টে 10 বার হাজিরা দেওয়ার পরে আসলে জিনিসটা কোনো সুরাহা না হওয়ার পরে পুলিশ যখন কেসটি ক্লোজ করে দেবে ঠিক তখনই একটা অপশন পায় আর কি, একটা সূত্র পায় এবং দেখে যে কুড়িগ্রামে সেই মেয়েটি 10 বছর আগে 1989 সালের জানুয়ারি মাসে মারা যান। ভাবা যায় এটা। এবং মারা যাওয়ার কোনো আলাদা করে কোনো কিছু বের করা যায়নি যে আসলে মারা যাওয়ার সময় কি মাথা আলাদা ছিল বা কিছু, তাহলে মাথাটি কেন বেসিনে দেখা হলো, এরকম কিছু ঘটতে পারে। তো এটা জানার দরকার নেই রাসেল ভাই, আমি জানি না, আমিও জানতে চাইনি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। জাস্ট ভাবলাম যে না, এটা ভূত এফএম এসে শেয়ার করা দরকার। মনি থেকে এসেছি। তো আমার যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমার ফ্যামিলি একটা কাজিনের সাথে হয়। আমার কাজিনের নাম প্রিয়ন্তী, অ্যান্ড এই ঘটনাটা আমি ওর আব্বুর কাছ থেকে, মানে আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি। তো ঘটনাটা হয় যখন ওরা ওদের প্রথম বাসায়, যেটা বাড্ডাতে থাকতো, তখন হতো। তো এটা ছিল 2006 সাল, তখন ও ক্লাস 7-এ পড়তো। অনেক ঠান্ডা ছিল যেদিন ঘটনা ঘটে, প্রথম দিন ঘটনার অনেক ঠান্ডা ছিল দেখে ওর রুমে সব দরজা জানালা লাগানো ছিল। তো লাগানোর পর 10টার দিকে ওর মা এসে প্রিয়ন্তীকে রাত্রেবেলা খাইয়ে দেয় এবং 11:30টার দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে একা ওর রুমে। তো হঠাৎ গভীর রাতে 3টা-4টার দিকে এরকম সময় ওর ওয়াশরুম থেকে একটা আওয়াজ এলো, ভয়েস কি বলছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। তো এটা শুনে ও প্রথমে মনে করলো ও স্বপ্ন দেখছে। তো যখন দেখলো যে না, ওর জেগে আছে, তাহলে তো এটা স্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো ও ঘুম থেকে উঠেই যখন দেখলো যে ওয়াশরুম থেকে ভয়েসটা আসছে, তো ও ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো যখনই যাচ্ছিল হঠাৎ করে মাথার মধ্যে একটা ডিজিনেস চলে আসে এবং ওর কেমন জানি আনইজি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগতেছিল ওর। ওইটার কারণে ও চিৎকার চিৎকার চেঁচামেচি করে। এতে ওর আব্বু আর আম্মু সাথে সাথে ওর রুমে চলে আসে এবং লাইট অন করে বলে, মা তোর কি হয়েছে? প্রিয়ন্তী বলে যে আমি এরকম ওয়াশরুম থেকে একটা ভয়েস শুনছি যে আমাকে ডাকছে। তোর বাবা মা তো পাত্তা না দিয়ে বসে, এটা তোর স্বপ্ন হতে পারে, তুই ঘুমিয়ে যা। তো প্রিয়ন্তী এটা স্বপ্ন মনে করি ও আবার ঘুমিয়ে পড়লো। তো তারপরে 1 সপ্তাহ এরকম কিছু হয় নাই। 1 সপ্তাহ পর যেটা হলো, আবারও সেম ঘটনাটা ঘটলো। গভীর রাতের সময় ওকে এরকম ওয়াশরুম থেকে এরকম ডাকছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। ও এটা শুনলো, শোনার পর এবার আরো ঘুম থেকে উঠেই সাথে যে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু এবার যে জিনিসটা হলো রাসেল ভাই, সেটা হলো গিয়ে ওর বাবা মা কেউ শব্দটা পায়নি। এই ওর চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে এবং ওয়াশরুম থেকে কিন্তু আওয়াজটা স্টিল আসতেছে, ওকে কিন্তু এখনো ডাকতেছে ওয়াশরুম, ওইখান থেকে যে ভয়েসটা আসতেছে। তো ও সাথে সাথে ওর রুমের দরজা খুলে ওর বাবা মার রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করা শুরু করলো, কিন্তু ওর বাবা মা ওর একটা আওয়াজও শুনেনি। তো ও কান্নাকাটি শুরু করলো এবং প্রচন্ড অনেক কাঁদতেছিল। কাঁদতে হঠাৎ করে একটা পয়েন্ট ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছু মনে থাকে না। যখন ওর জ্ঞান আসে তখন সকাল হয়ে যায় এবং ও দেখে ওর মায়ের পায়ে শুয়ে আছে এবং ওর মা ওকে জিজ্ঞেস করলো, মা তুই সারা রাত ড্রয়িং রুমে কেন পড়েছিলি? তুই কি খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? প্রিয়ন্তীর সাথে সাথে বললো, মা আমি যে গতকালকে রাতে তোমাদেরকে এত চিল্লাচিল্লি করে ডাকলাম, তোমরা কি শুনোনি? ওর মা বললো, না মা, আমি তো তোর কোনো চিল্লাচিল্লি শুনিনি। তো ওর মা বললো, আমি রাত 2টার দিকে তোর রুমে গেছি, রুমে গিয়ে দেখলাম যে তুই এখনো ঘুমিয়ে আছিস। তো আমি তো প্রত্যেকদিন রাতেই তোর রুমে যাই, গিয়ে দেখি তুই ঘুমায় থাকিস, আর প্রত্যেকদিন রাত 2টার দিকে আমি এরকম সময় যাই। তো রাসেল ভাই, এটা থেকে বোঝা গেল যে ঘটনা যেটা হচ্ছে এটা সবসময় রাত 2টা পর হচ্ছে। তো এটা তো গেল সেদিনই রাতে আবার যেটা হলো, ও ঘুমাচ্ছে এবং আবার সেই ভয়েসটা আসছে। কিন্তু এবার ভাই রাসেল ভাই, ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ভয়েসটি ছিল একটি মেয়ের এবং ভয়েসটি বলতেছে প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, তুমি যতই চিৎকার চেঁচামেচি করো তোমার চিৎকার কেউ শুনবে না, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। প্রিয়ন্তী এটা শুনে সাথে সাথে হাওমা করে কাঁদতে লাগলো এবং অনেক জোরে জোরে সে কাঁদতেছে, এবার চিৎকার চেঁচামেচিও করতেছে সাথে। তো এবার যখন কাঁদতেছে হঠাৎ করে শুনে যে ভয়েসটা আর নাই। তো ও যখন চোখটা খুলে তখন রাসেল ভাই যেটা দেখলো সেটা হলো গিয়ে ওর সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটির চোখগুলো অনেক সুন্দর, জল জল করছে এবং মেয়েটি পুরো সাদা কাপড় পরা। তো এটা দেখার সাথে সাথেই ও আরেকটা জিনিস দেখলো যে ওই মেয়েটি ওর দিকে একটা মুচকি হাসি দিল।
ওইটা দেখে প্রিয়ন্তী আবারও সেন্সলেস হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরত আসে, ওর বাবা মাকে পুরোটা বুঝিয়ে বলে। ওর বাবা মা তো এটা কোনো মতে বিশ্বাস করতেই চাচ্ছে না, তো এই কারণে ওকে একটা ডক্টর দেখানো হয়। তো ডক্টর ওর পুরো কাহিনী শোনার পর, পুরো ঘটনা শোনার পর ডক্টর ওকে সাজেস্ট করলো যে আপনি যেহেতু বাসায় একা থাকেন মাঝে মাঝে, কারণ ওর বাবা মা দুজনেই জব করে, তো এইটার কারণে আপনি হয়তো এইসব হ্যালুসিনেশন করতেছেন। তো এটার প্রেসক্রিপশনে ডক্টর তাকে একটা প্রত্যেক রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বসে, এবং প্রিয়ন্তী এটা করে। নেক্সট 2 মান্থস ধরে ওর সাথে কিছু হয়নি। সিন্স যেহেতু নেক্সট 2 মান্থস ধরে কিছু হয় নাই, ও ওর লাইফটাকে নর্মালি লিড করাবার স্টার্ট করছে। এটা হলো কি 2007-এ যখন ও ক্লাস 8-এ উঠে, তখনকার ঘটনা। 2 মাস পরে, তখন ছিল পহেলা বৈশাখের আগের রাত। অনেক বড় আকারে পহেলা বৈশাখের আগের রাতে অনেক বড় আকারে একটি কালবৈশাখী ঝড় এসেছে, এবং সেটি মানে অনেক প্রচন্ড এফেক্ট করেছে বলতে পারেন। তো ওদের কালবৈশাখী ঝড়ের কারণে ওদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে যায়। তো ওর বাবা মা ঘুমানোর আগে প্রিয়ন্তীকে দেখে যায়। প্রিয়ন্তীকে দেখলো যে ওর টেবিলে বসে চার্জার লাইটে ও লেখাপড়া করছে। তো বাবা মার শুতে যাওয়ার সাথে সাথে রাসেল ভাই সেদিন থেকে শুরু হলো মেইন ঘটনাটা। প্রিয়ন্তী যখন ওর বাবা মা চলে যায়, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরই প্রিয়ন্তী লেখাপড়া করছে। এমন সময় ওয়াশরুম থেকে আবার সে আগে ভয়েসটা আসছে। এবার প্রিয়ন্তী ভয়েসটা শুনে চিৎকার চেঁচামেচি করেনি, উল্টা সে করেছে কি, সে দাঁড়িয়ে কান্না ভরা গলায় বলল যে কি হচ্ছে এইসব, আমার সাথে কেন এটা হচ্ছে। তো ওর প্রশ্নের উত্তর কেউ দিল না। ভয়েসটা আবারও বলছে তুমি আমার কাছে এসো, তুমি এদিকে এসো। তো এবার প্রিয়ন্তী একটু সাহস করে ওয়াশরুমে গেল। যাওয়ার পর রাসেল ভাই দরজাটা খুলে যখন গেল, যেটা দেখলো রাসেল ভাই সেটা হলো ওর যে ওয়াশরুমের যে আয়নাটা, সেটা পুরাটা জল করছে, এবং দূরে ও দেখেছে যে একটি মেয়ে ওর দিকে হেঁটে আসতেছে। আর ওইটা দেখে ও একদম হাওমাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে, কিন্তু ওর চিল্লাচিল্লি কেউ শুনছে না। তো দেখতেছে যে মেয়েটা টিভির মতো মেয়েটা ওর কাছে সামনে চলে আসতেছে, আয়না থেকে হেঁটে ওর কাছে আসতেছে, এবং ওই যে মেয়েটা হেঁটে আসতেছে, মেয়েটির পিছে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি প্রিয়ন্তীর দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে প্রিয়ন্তী অনেক ভয় পাচ্ছে। মজার বিষয় রাসেল ভাই, মানে অবাক হওয়ার বিষয় যে মেয়েটা যখন হেঁটে হেঁটে একদম আয়নার ঠিক কাছে চলে আসে, প্রিয়ন্তী আয়নায় দেখতে পায় যে মেয়েটাকে দেখছে হেঁটে আসতে, সেই মেয়েটা একদম হুবাহু ও নিজেই। প্রিয়ন্তী নিজেকেই দেখছে, কিন্তু রাসেল ভাই যে জিনিসটা, ওই যে আয়নার ভিতরে যে মেয়ে ও যে নিজেকে দেখতেছে, ওর বয়স আরো বেশি ছিল। মানে প্রিয়ন্তী ওর ফিউচারটাকে ওইখানে দেখতেছে, ফিউচার কিরকম দেখতে হতে পারে, এটা দেখে ও পুরো শক হয়ে গেল। এবং ওই আয়নার ভিতরে যে মেয়েটা প্রিয়ন্তীকে দেখে বলল তুই এসেছিস সরি, এই বলে তা ওরা জোরে জোরে হাসা শুরু করলো, এবং মেয়েটার পিছে যে লোকটি দাঁড়িয়ে ছিল সেও পর্যন্ত হাসা শুরু করলো। এটা দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে আরো কান্নাকাটি শুরু করলো। ওর কান্না শুনে হাসিটা থেমে গেছে, আয়নার ওখানে যে মেয়েরা হাসতেছিল ওইটা হাসিটা থেমে গেছে। তখন যখন ও আয়নার দিকে তাকায় রাসেল ভাই, ও দেখে যে ওই মেয়েটি, আয়নার পিছনে যে মেয়েটি ছিল, ওর চেহারাটা বদলে দিল। চেহারাটা বদলে ওর একটি খালাতো বোন যার নাম নাদিয়া আপু চেহারাটা নিয়েছে। রাসেল ভাই, নাদিয়া আপু ওই ঘটনা ঠিক 1 মাস আগে মারা গিয়েছে। এটা দেখে ও আর ওখানে থাকতে পারেনি, সাথে সাথে ওয়াশরুমের দরজাটি লাগিয়ে ও রুমে দৌড় দিয়ে বিছনা কান্না শুরু করলো। এমন সময় ওয়াশরুম থেকে একটি বিকট আওয়াজ আসে, যেটাতে আপনার গ্লাসটা ও আয়নাটা ভেঙে যায় বিকট আওয়াজে, মানে গ্লাস ভাঙার আওয়াজ আসে, এবং বাইরে ঝড়ের কারণে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজে ও সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে ওর বাবা মা আসে রুমে পরের দিন, এসে দেখে যে ও সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং ওর ওয়াশরুমের যে গ্লাস আয়নাটা পুরোটা ভাঙা, এবং কিছু কিছু আয়নায় আপনার কিছু আয়নার টুকরাগুলিতে, মিররের টুকরাগুলিতে রক্ত লাগা ছিল। তোর বাবা মামা মনে করেছে যে প্রিয়ন্তী এটা নিজে করতে পারে, যেহেতু ওর সাথে এসব প্রবলেম চলতেছিল। তো এটা মনে করে ওর বাবা মা প্রিয়ন্তীর হাত পা চেক করলো, কিন্তু রাসেল ভাই কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না, যে কারণে তারা প্রিয়ন্তী পুরো ঘটনা বলার পর এখন তারা একটু বিলিভ করা শুরু করেছে। যাই হোক, ওইটা 1 সপ্তাহ পর কিছু হয় না রাসেল ভাই। পরে যেটা ফাইনালি যেটা হয়, সেটা 1 সপ্তাহ পর সেম ঘটনা প্রিয়ন্তীর বাবার সাথে শুরু হয়। আঙ্কেলের রুমে বারান্দা থেকে শুনে যে আঙ্কেলের নাম ধরে কে জানি ডাকছে। সে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার বারান্দা থেকে ডাকতেই থাকে। সে ঘুম থেকে উঠে বারান্দার গেটটা খুলে, এবং সে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। উনি এটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই জিনিসটা হয়। এবার যেটা হয়, তাকে নাম ধরে ডাকছে, সে গেল আবার, কিন্তু কাউকে পেল না পরের দিনও। তো সে রুমে ফেরত এসে দেখে তার ওয়াইফ এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার রুমের দরজা হঠাৎ জোরে কে জানি ধাক্কাচ্ছে। তো সে কাছে গেল, কাছে গিয়ে বলল কে,
এবং দরজার অপর পার থেকে তার মেয়ে প্রিয়ন্তী বলছে, বাবা আমি, খুলো, আমাকে বাঁচাও। সে সাথে সাথে দরজা খুলে দেখে তার মেয়ে প্রিয়ন্তী এখানে দাঁড়ানো, এবং প্রিয়ন্তী পুরা ঘেমে আছে এবং ওর চোখ কাঁদতে কাঁদতে পুরো ফুলে গেছে। প্রিয়ন্তী বললো যে, বাবা আমার রুমে আবার সেই আয়না ভাঙার বিকট শব্দ আসলো। ও আর ওর বাবার সাথে সাথে দৌড় দিল ওর রুমে, গিয়ে দেখলো ওয়াশরুমের দরজাটা খুলে যে রাসেল ভাই নতুন যে আয়নাটা লাগিয়েছে সেটা আগেরটার মতো সেম ভাবে ভেঙে চুরমার। এবার প্রত্যেকটা আয়নার টুকরে আপনার রক্ত ছিল। এইটা দেখার সাথে সাথে ওর বাবা ডিসিশন নেয় যে না, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় এই ডিসিশনটা নেওয়া হয়, পরে ওরা বাসাটা চেঞ্জ করে, এবার ঢাকার অন্য একটা জায়গায় থাকে। এটা আমাকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে। তো ওখানে ওরা থাকে, এবং প্রথম ওই বাসাটা ওঠার পর প্রিয়ন্তী ওয়াশরুমে যেতে অনেক ভয় পেত, কারণ স্বাভাবিক এরকমই একটা জিনিস ওর সাথে পাশে হয়। তো ভয় পাওয়ার কারণে পরে আস্তে আস্তে ও যেতে পারে। তো পরে ও শেষমেশ যখন দেখলো যে এরকম ওর সাথে এরকম আর ঘটনা ঘটতেছে না, ও পরে চিন্তা করলো, ও আর ওর বাবা চিন্তা করলো যে এতদিন ধরে যে আমাদের সাথে যা হলো এটা কেন হলো, কি কারণে হলো, এটা ওরা এখনো পর্যন্ত বিলিভ করতে পারেনি। আর যে জিনিসটা, এটা ওরা রিজনটাও জানতে পারেনি আর জানার চেষ্টাও করেনি। অনেকে আছে, অনেক কবিরাজ এনে এরকম ওরা করেছে আপনার ওই বাসাটার রিজনটা জেনেছে, কিন্তু ওরা পারেনি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার মোস্ট। এই ঘটনাটা মোটামুটি 2 বছর আগে থেকে শুরু। 2 বছর আগে আমি আমার হ্যান্ড ব্যাগের যে বাইরের দিকে একটা পকেট থাকে, ওখানে একটা 10 টাকার নোট খুঁজে পাই বলতে আসলে অনেকদিন আগে আমার ব্যাগে থেকে টাকা পকেট মানে নিয়ে যাওয়াতে আমি ওই ব্যাগটাতে, ওই পকেটেতে কখনোই কোনো টাকা বা ইভেন কোনো কাগজও রাখতাম না যেগুলো আমার ইম্পর্টেন্ট। তো আমি ওই পকেটটা চেকও করতাম না। তো একদিন আমি ব্যাগ চেঞ্জ করতে যেহেতু সবগুলো পকেট চেক করছি না, একটা 10 টাকার নোট খুঁজে পাই, এবং নোটটা ছিল একদমই ফাঙ্গাস পড়া, মনে হচ্ছে যে 2-3 মাস ধরে ওইখানে এমনি পড়ে আছে, কেউ হাতও দেয় নাই। তো আমি ভাবলাম হয়তো আমি মনের ভুলে কখনো রেখেছি, আমি ওটা তুলে নিয়ে আমার মানিব্যাগে রেখে দিয়েছি। তো ভালো আমার দিন যাচ্ছে, মাস 2 পরে হঠাৎ খেয়াল করলাম এত টাকা আমি খরচ করি, ওই টাকাটা তো আমি কখনো হাত দিই নেই। কেন যে অদ্ভুত ব্যাপার, অথচ মানিব্যাগের সব টাকার সাথে ওটা রাখা, স্পেশাল করেও রাখা নেই। তো আমি আবার গুছিয়ে রেখে দিলাম। তো আরো মাসখানেক পরে আমি খেয়াল করলাম যে এই টাকাটা বোধহয় আমার জন্য একটু লাকি। আমি অনেক সময় শুনেছিলাম যে এরকম কিছু টাকা থাকে যেগুলো অনেক লাকি থাকে। আমি মানে শোনা ঘটনা যেগুলো, ওগুলো 2-1টা মনে করে ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি রেখে দিই আলাদা করে, দেখা যাক কি হয়। তো দেখা যাক কি হয় করে আমি ওইটা সবগুলো টাকা থেকে আলাদা করে অন্য একটা পকেটে রেখে দিই। তো রেখে দিই ভালো, ওইটাও অনেকদিন ধরে আছে। এবং আমি খেয়াল করছি যে আমার যে যেহেতু আমি জব করি, আমার একটা মান্থলি স্যালারি পে করে, তো আমাকে ওই টাকার মধ্যেই চলতে হয়। তো অনেক সময় দেখা যেত মাসের শেষে একটু টানাটানি হতো, হয়তো একটু ধার করা লাগতো বা এরকম হতো। তো ওই টাকাটা আসার পর থেকে আমি খেয়াল করছি যে আমার কখনোই কারো কাছ থেকে ধার করা লাগেই নাই, টোটালি লোন করা লাগে নাই, এবং 100 টাকা মিনিমাম 100 টাকা আমার এক্সট্রা কেমন করে রয়ে যেত। মাসের শেষ দিন যেদিন দেখা যেত হয়তো কোনোদিন আমার ব্যাগে 2 টাকাও ছিল, সেটা কখনোই আর হইতো না। একদম মিনিমাম 100 টাকা আমার থাকতোই, এক্সট্রা খরচের বাইরেও এক্সট্রা। তো আমার খরচ নিয়ে কখনোই টেনশন করতে হতো না। তো আমার মনে আস্তে আস্তে একটা বিলিভ আসে, মনে হয় কিছু একটা ভালো। এবং আমি এই টাকাটা সম্পর্কে আমি অনেকবার আমার বাবার সাথে শেয়ার করতে চাই। তো আমার যখনই আমি এটা মনে করি তখনই মনে হয় কি যে বলো না, থাকবে এরকম একটা কেউ মনে হয় ভিতর থেকে কেউ কিছু বলে, এরকম লাগে। তো আমি এটা কাউকেই বলি না, ইভেন এখনো পর্যন্ত এটা জাস্ট 2 জন মানুষ জানে। তাও ঘটনা শেষ হওয়ার পরে হ্যাঁ আমার বাবা এসেছে আমার সাথে। তো যেটা হয়েছে যে তখন আমি টাকাটা একদম সেভ করে রাখি, আমার আইডি কার্ডের সাথে টাকাটা রেখে দিই সুন্দর করে, যেন কোনোভাবেই ভুলেও খরচ না হয়। কারণ ততদিনে আমার একটা বিলিভ মনে এসে গেছে যে মনে হয় টাকাটা কিছু একটা ভালো আমার জন্য। অনেক সময় মানুষের অনেক কিছু বিশ্বাস থেকে অনেক কিছু হয়। তো আমি রেখে দিই, এবং প্রতিদিন আমি দিনে একবার হলেও চেক করি আমার টাকাটা ঠিকঠাক মতো আছে কিনা। প্রতিদিন আমি চেক করি। তো লাস্ট যেটা হয়েছে, এটা হচ্ছে আমি গত ডিসেম্বরের 25 কি 26 তারিখে আমি রুট এফএম একবার এসেছিলাম। তো তখন আমি লাস্ট ব্যাগ চেঞ্জ করে আসি এখানে, এবং তখনও টাকাটা ছিল আমার সাথে। এবং ওই ব্যাগটা আমি পুরো সপ্তাহটা ইউজ করার পরের সপ্তাহে আমি ব্যাগটা যখন চেঞ্জ করে আরেকটা ব্যাগ নিব, ওই সময় আমি জিনিসগুলো চেঞ্জ করতেছিলাম। ওই দিনও শুক্রবার সকাল 11টার দিকে চেঞ্জ করতে করতে যখন আমি ওই যে বললাম আমি টাকা ব্যাগ খুললেই টাকাটা আমি দেখি আছে কিনা ঠিকঠাক মতো, টাকাটা নাই।
নাই ওখানে। আমি চিন্তা করলাম টাকাটা কোথায় গেল, এটা তো পসিবল না। তারপর আমি রিকল করলাম যে আমি আগের দিন লাস্ট কখন দেখেছি। তো আমার মনে পড়ে সেটা সন্ধ্যা 7টার সময় আমি দেখেছি। এবং ওখানে আমি যেখানে আইডি কার্ডটা রাখি একদম ব্যাগের যে ভিতরের দিকে পকেটটা থাকে, ওখানে একদম যেন হারিয়ে না যায়, পড়ে না যায় এবং সচরাচর হাত দেওয়া না হয়, হ্যাঁ ওখানে রাখি। তো ওখানে আমি আগের দিন সন্ধ্যা 7টার সময় 2500 টাকা রাখি। একটা 1000 টাকার নোট আলাদা, আর একটা 1000 টাকার নোট আর 500 টাকার নোট আলাদা। মানে একটা পারপাসই রেখেছিলাম, কিন্তু দুটো আলাদা আলাদা একসাথে। এবং ওই 2টা টাকার মাঝখানে আমি আমার 10 টাকার নোটটাও রাখছি, আমার স্পষ্ট মনে আছে, একদম স্পষ্ট। এবং সেখান থেকে আরো 200 টাকা আমি আমার বাবাকেও দিয়েছিলাম। হ্যাঁ, টোটাল 2700 টাকা ছিল। আমার বাবাকে দেওয়ার পরে আবার 2500 টাকা হ্যাঁ রিকল করছি যে ওখানে আমি লাস্ট টাকাটা দেখছি, এবং আমি যখন ওখানে হাত দিয়েছি আমি টাকা দেখে রেখে তারপরে আমি হাত দিয়েছি। তো আমি রেখেছি ব্যাগটা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আমার রুমে রেখেছি। সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত আমার রুমে কেউ আসে নাই, এবং আমি ব্যাগে হাতও দেইনি, কারণ আমি বাহিরেও যাইনি, কোথাও যাইনি। সন্ধ্যা 7টার পরে জাস্ট রাতে ঘুমাইছি, সকালে উঠে এইগুলো করছি, টাকাটা নাই। এখন আমার প্রশ্ন হলো যে যদি কোনো চোর টাকাটা নিত, অবভিয়াসলি 2500 টাকা রেখে 10 টাকা সে নিয়ে চলে যাবে না। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আমার রুমে টোটালি কেউ আসে নাই। তৃতীয় কথা হচ্ছে আমার রুমে যদি টাকাটা পড়তো, পড়ার তো পসিবিলিটি নাই। যে আমি ব্যাগটা রেখেছি তো রেখেছি, আমি ধরিও নাই। আর ধরি যে পড়ে গেছে রুমে, তো রুমেই তো পড়বে, বাহিরে তো যাবে না। তাহলে রুম আমি তন্নতন যেখানে থাকবে না আমি সেখানেও খুঁজেছি, কোথাও নাই টাকাটা, কোথাও না। মানে যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ। মানে অদ্ভুত কথা, আমি বুঝলাম না যে টাকাটা গেল কিভাবে, টাকাটা এসেছিল কিভাবে সেটা তো আপনার, সেটা আপনি জানেন না। এবং যখন চলে গেল তখন আপনি বুঝতে পারছেন। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে যে এটা কি হলো, এইভাবে কিভাবে যায়। আচ্ছা, এই টাকাটা হারিয়ে যাওয়ার পরে আচ্ছা তারপরে কি আপনার জীবনে আবার আগের মতো হয়ে গেল? হ্যাঁ, আবার আগের মতো। মোটামুটি প্রথম 2 মাস অত বুঝি নাই, বাট এখন কিন্তু আবার সেই আগের যে স্টেজটা আমার ছিল ওটা কিন্তু আমি আবার ফেস করতেছি। তারপরে একটা টাকা, একটা 10 টাকার নোট। হ্যাঁ, এখন আমি বিলিভ করি ওটা আমার জন্য অনেক লাকি ছিল, কারণ আমি ফেস করেছি, আমি দেখেছি, আমি এটা বিলিভ করি। সেই টাকাটা 10 টাকার নোটই হোক না কেন, আপনার কাছে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত আপনার জীবনটা একরকম ছিল, আপনার সময়গুলো আপনি একরকম ভাবে কাটিয়েছেন। যখন সেটা চলে গেছে তখন আবার এটা প্রায় 9 মাসের মতো ছিল আমার। 9 মাসের মতো ছিল। জি, জি। ওকে, থ্যাংক ইউ। তো আমি ওই ঘটনাটি যার কথা বলছিলাম ফারুক সাহেবের, উনি আগেই বলেছি প্রত্যেক কাজ আর কি, আর বাবা থেকে চলে এসেছে, বংশ পরম্পরায় চলে এসেছে কাজটি। তো তার তখন বয়স ছিল 45, তখনকার প্রথম ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 1993 সালে, 5 বছর পর। তখন তার বয়স 50 ছুঁই। ঘটনার দিন তিনি, ওই দিন প্রচন্ড শীত, আসলে ঘটনাটি ঘটেও শীতের মধ্যে। প্রচন্ড শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বাজারের দিকে এগোচ্ছে, দুধ কিনতে যাবে। তো হাতটা অ্যাকচুয়ালি এত কুয়াশা সকালবেলা ভোরে যে 1 ফিট দূর থেকে দাঁড়িয়ে আছে বোঝা যেত না। পাশে হেরে যাচ্ছে, পাশে একটা লোক, তার কাছে মনে হচ্ছিল পাশে একজন হেরে যাচ্ছে, এবং সে মোটামুটি বুঝে গেছে পাশে একজন আছে। তো সে জিনিসটা পাত্তা দেয় না, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার সম্মুখে একটা মানুষ চলে আসে, এবং মানুষটি হঠাৎ করে তার পা ধরে বসে এবং হুড়মুড়িয়ে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। সে বলে, আরে কি হয়েছে? মানে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করলো যে আসলে আপনি কেন কাঁদছেন আমার পা ধরে। কিন্তু দৌড়ে একটা লোক আসলে, এই ফারুক ভাই আপনার কি হয়েছে, আপনার কি শরীর খারাপ নাকি? অন্য একটি লোক, এলাকার একটি লোক। তো তিনি তখন খুব হতভম্ব হয়ে যায়, আমার পা ধরে একটা মানুষ কাটছিল। হঠাৎ করে উনি আসতে দেখতো যে মানুষটা নাই। তিনি আর বাজারে যাওয়ার শরীরের শক্তি পেলেন না, ব্যাক করলেন বাসায়। ওটা ঠিক পরের দিন আমরা গ্রামের বাড়িতে বলি যে আপনার বিলের পাশে ক্ষেতের মাঝখানে পানি ঢুকানোর রাস্তা দিয়ে, দিয়ে কি বলে, আলের মাঝখান দিয়ে আপনার চাই বসায়। হ্যাঁ, নালার মাছ দিয়ে পাশ দিয়ে চাই বসায়। তো ছোট ছোট গুড়া মাছ ধরে ওগুলোতে। তো সে ওই চেক করতে যায় ভোরবেলা, ফজরের নামাজ পড়ে সে যায় চেক করতে, যখন একটু ফর্সা হয়। তার কাছে মনে হচ্ছে তার পেছন কে জানি আসছে। হঠাৎ করে সম্মুখে ঠিক একই মানুষের তার সামনে চলে আসে, এবং ঠিক আগের মতো পা ধরে হুড়মুড়িয়ে কাঁদতে থাকে। যেহেতু আগের বার তাকে একজন ডাক দেওয়ার পর দেখে নাই এখানে কেউ নাই, তাহলে তার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো দিক না, আমার জন্য ভালো দিক না। সে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর তিনি তার পরিবারকে জিনিসটা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে, আমার আসলে তাহলে রেস্ট্রিক্টেড হয়েছে, বাসা থেকে কি বের হবো না নাকি। ওই দিনই ঠিক রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে তার ঘুম ভাঙে, ফজরের নামাজের আগে, আজান দেয়নি তখনও, ফজরের নামাজ পড়তে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে তিনি পুকুর ঘাটে, তো পুকুর ঘাট নিয়ে গাছের গুড়ি দেওয়া, সে উজু করে ঠিক উপরে উঠবে এমন সময় দেখলো যে পুকুরের পাশে একটি বেলি গাছ আছে।
বেলি গাছের সামনে একটা মানুষ দাঁড়ানো, যেখানে 1 ফিট দূরত্বে এক মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশার মাঝখানে তিনি একটা মানুষ দেখতে পাচ্ছে, পরিষ্কার, এবং মানুষটি খুব জোরে জোরে কাঁদছে। সে ভয়ে দৌড়, কারণ রাসেল ভাই আগে একবার তার সাথে যে জিনিস ঘটেছিল ঠিক একই ভাবে আবার কিছু ঘটুক সেটা তিনি আর চান না। এবার তিনি সবাইকে ইনফর্ম করবেই, বয়স হয়ে গেছে, কোন না কোনো বিপদ আসে। সে ঘরে যায় এবং যত সব দুয়া তার মনে আছে সব তিনি এক নাগারে পড়ে ফেলেন। কিন্তু মনের ভয়টা কাটানোর জন্য তিনি দেখেন যে ওই লোকটি বা যে মানুষটি তিনি একটু আগে দেখলেন সে কি বাইরে দাঁড়িয়ে আছে কিনা। জানালা খুললেন, জানা খুলে দেখেন তার ঠিক দরজার সামনে এই লোকটি দাঁড়ানো। দেখি সেই দেখছেন, আর কি দেখছে না। সে দৌড়ে তার ছেলের বয়স অলমোস্ট 30 কাছাকাছি, ছেলেকে উঠে বললেন যে দেখ তো কেউ আছে কিনা। দরজা খুললো, দেখলো কেউ নাই। তো জিনিসটা প্রত্যক্ষ করার জন্য ছেলেকে নিয়ে বেলি গাছের কোণা পর্যন্ত গেলেন, এবং বেলি গাছে বেলি ফুলের গন্ধই হওয়ার কথা, কিন্তু সেই যে আমি লাস্টবার ঘটনায় বলেছিলাম সে আতরের গন্ধ, ঠিক সেই এত আতরের গন্ধ সে ওখান থেকে পাচ্ছে। বেলি ফুলের গন্ধ পাচ্ছে না, আতরের গন্ধ পাচ্ছে। এবং সেই আতরের গন্ধ, যে আতরের কথা আমি গতবার বলেছিলাম যে গোসল করানোর সময় পানি গড়িয়ে আসছে, খুব সুগন্ধি বেরোচ্ছে, এবং তার কাছে খুব অবাক লাগে। সে ঘরে চলে আসে এবং ঘরে ঢুকে আবারও তিনি তার দুয়াতে মনোযোগ দেন, এবং ওই দিন রাতটা কোনোভাবে কাটে। পরের দিন তিনি এই ঘটনাটা আবার পাশের বাড়ির লোকজনকে শেয়ার করেন যে আমি এই জিনিসটা আসলে প্রত্যক্ষ করছি, আমি জানি না, আমার ফ্যামিলির কেউ প্রত্যক্ষ করছে না, বাট আমি প্রত্যক্ষ করছি। তো ঠিক পরের দিন রাসেল ভাই, তখন 4র্থ দিন, ওই দিন রাতের বেলা ঠিক 10টা কি 11টা বাজে, প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছে কে, মানে দরজাটা খুলতেই হবে তাকে। সে বললো যে তার ছেলেকে বললো এই তুই দরজাটা একটু খোল। ছেলে দরজা খুললো, দেখলো পাশের বাড়ির একজন লোক এসে তার কাছে, এবং তার কাছ থেকে তাকে নিয়ে যেতে এসে বলে যে ভাই একটা ঘটনা ঘটছে, চলেন আমার সাথে চলেন। বলে কি? বলে চলেন না, আরে চলেন। সে নিয়ে যায়, দেখলো তখন কিন্তু রাত্রে 12টা মানে 11টার বেশি বাজে। সে দেখলো একটা বাচ্চা, 14 বছরের একটি বাচ্চা, লাশের কাপড় দিয়ে মুড়ানো, কিন্তু আশেপাশে কোনো গোসল করানোর মতো লোক নেই। তো রাতও অনেক হয়ে গেছে, আর ওখানকার যে মুয়াজ্জিন ছিল তিনি, মানে ইমাম যে ছিল মসজিদের, সে নাই। তো উনি কি করলেন, বলছে ঠিক আছে আমি তো গোসল করাতে পারি, আমি গোসল করাবো। সেই জন্যই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, অলমোস্ট তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। তো গোসল করাতে যায়, তো চারিপাশে তো ঢাকা রাসেল ভাই। তো গোসল করানোর সময় তার হেল্পিং হ্যান্ড হিসেবে 3-4 জন সাথে নেয়। তো লাশের মাথাটা খোলার পরে দেখে যে মুখটা একটু প্রায় 2 ইঞ্চি হা করা। আমি ঘটনাটা একটু পিছনে চলে যাই। বাচ্চাটির মৃত্যু হয়েছিল ঠিক এভাবে, বাচ্চাটি তার ভাইয়ের সাথে শুয়েছিল, হঠাৎ করে বাচ্চাটিকে রুমের ভিতরে আচরণ শুরু করে, কে জানি মাটি থেকে টিনের চাল তো উপরে কার বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, বাড়ি খাচ্ছে ইচ্ছা মতো। একটা পর্যায়ে যখন সবাই জড়সড়ো হয়ে যায় তখন জিনিসটি বন্ধ হয়ে যায়, এবং বাচ্চাটির হাত পা ছেঁড়া অবস্থায় পায়, মানে বডি থেকে ছেঁড়া অবস্থায় পায়। ছেঁড়া মানে কি পড়ে নাই, বডি থেকে, মানে বাচ্চাগুলো অবস্থা খুবই খারাপ আর কি। এবং তিনি যখন গোসল করাতে যান, ওইটা সবচেয়ে আশ্চর্যজনক যে মুখের ভেতর থেকে সে আরো সামনে মানে কাছে যাওয়ার পর দেখে যে জিহ্বার মধ্যে কয়েকটা আঙ্গুলের টুকরা, খুবই অদ্ভুত ব্যাপার। টেনে এগুলি বের করতে পারছে না। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন? আমি জানি না রাসেল ভাই, আমি দেখতে পাচ্ছি। রাসেল ভাই আপনি অনেক মনোযোগ সহকারে কথা। উনি বললেন যে আমি আঙ্গুলগুলো তোলার চেষ্টা করলাম, জিহ্বার সাথে ফিক্সড, এবং ওর হাত কিন্তু অক্ষত, ওর হাতের কিছু কোনো সমস্যা নেই, ওর আঙ্গুলগুলো কিন্তু কাটা না, তলিকার আঙ্গুল। মুখটা বন্ধ করার চেষ্টা করলাম, বেশিক্ষণ খোলা থাকলে আবার ওটা হাই থেকে যাবে, আর আশেপাশের মানুষজন ভয় পেয়ে যাবে, কারণ সবারই ইচ্ছা কিন্তু লাশ দেখার, সবাই কিন্তু দেখবে লাশ। চেষ্টা করলো কোনোভাবে বন্ধ করার জন্য, তারপরে সবাইকে বলে দিল, কারণ আশেপাশের মানুষদেরকে বলা যাবে না জিনিসটা, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তারা সবাই ভয় পাবে। খুবই স্বাভাবিক। তো পরের দিন, ওই দিন রাতে তিনি বললেন যে না আজকে রাতে দাফন করবো না, কালকে দাফন করবো। সকালবেলা বাচ্চাটির কবর দাফন হলো ওই ছেলেটির বাড়ির একটু সামনে নিজস্ব পারিবারিক গোরস্থানে। যেদিন কবরে দাফন করা হয় সকালবেলা, ঠিক ওই দিন বিকালের ঘটনা রাসেল ভাই। তখন সন্ধ্যা গড়িয়ে আসবে, ওইটা হচ্ছে 5ম দিন রাসেল ভাই, ঠিক আছে। তো সন্ধ্যা গড়িয়ে আসবে, আশেপাশের মসজিদ থেকে আজানের শব্দ আসছে, কিন্তু তখন মাইক না থাকার কারণেও সাউন্ড পাওয়া যাচ্ছিল, ভেসে আসছে আজানের সাউন্ড। এমন সময় প্রায় অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে একটা মানুষ, মানে একটা বাচ্চা ডেকেছিল, এদিকে আসেন। সে যে জায়গা থেকে শব্দ সেই জায়গায় টর্চ মারলো, দেখলো কেউ নাই। সে আবারও এগিয়ে গেল, তখন ওই যে কবরস্থানটা বাচ্চা ওটা পেরিয়ে গেছে, কিন্তু আবারও পেছন থেকে সাউন্ড আসলো, এদিকে আসেন। তখন সে আবারও টর্চ মারলো, দেখলো কেউ নাই। খুবই অদ্ভুত।
সে বাজারে তখন যাচ্ছিল কেরোসিন তেল কিনতে। বাজার থেকে কেরোসিন তেল নিয়ে ওই কবরস্থান ক্রস করার আগেই সে হঠাৎ করে কিছু একটা আটকে পড়লো, তখন অন্ধকার হয়ে গেছে। তো টর্চ মারলো, দেখলো পায়ের সামনে একটা কবর। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, পায়ের সামনে রাস্তা, এটা কিন্তু ভাই সবার হাঁটার রাস্তা এবং রিক্সা টিক্সাও চলে এখান দিয়ে। পায়ের সামনে একটা কবর, যেটা সবচেয়ে অদ্ভুত। তিনি এক দৌড় দিলেন, যে আমার সাথে এখন যা ঘটছে সেটা আর ডিসক্রাইব করা যাবে না, আগের মতোই জিনিসটা ঘটে যাচ্ছে। সে দৌড়ানোর তো শক্তি নেই, বয়স হয়ে গেছে, তো চেষ্টা করছে যতটুকু মানে জোর দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, হ্যাঁ ভাগার চেষ্টা করছে। সেটাই। হঠাৎ করে তিনি একটা জায়গায় পা লেগে, একটা ঢিবির মধ্যে পা লেগে তিনি পড়ে যান, পড়ে একটা গর্তে পড়ে যান। চোখটা খুলে দেখেন, মানে যেটা আসলে রাসেল ভাই ওনার সবকিছু, মানে ওনার সব ইচ্ছা আকাঙ্ক্ষা বা ওনার সব চিন্তা চেতনা ডুবে যায়। নষ্ট করে দেয় সব। মানে কি বলবো রাসেল ভাই, আসলে জিনিসটা বলার মত, মানে বলবো কিভাবে সেটা ভাষা পাচ্ছি না। উনি দেখেন যে চার কোণা সুন্দর করে সাজানো একটি কবরে তার দেহ পড়ে আছে, মানে উনি ওই কবরের মধ্যে পড়ে আছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে হঠাৎ করে তার চারিপাশে অদ্ভুত রকমের আলো, এই আলো ডিসক্রাইব করা যাবে না। এই আলোটা একটু ডিফারেন্ট আলো, না এটা চাঁদের আলো, না এটা হ্যারিকেন আলো, না হ্যাজাকের আলো, না টর্চ লাইটের আলো। এই আলোটা খুব ডিফারেন্ট। এবং আলোটা আরো ক্লিয়ার হলো যখন বাচ্চাটা মুখে ওখানে উকি দিল, সেই বাচ্চাটা, যেই বাচ্চাটার খবর তিনি দিয়েছিলেন। এটা দেওয়ার পরে তিনি ওখানে সেন্স হারিয়ে ফেলেন। তো যখন তার সেন্স ফেরে, তখন ওইটা হচ্ছে বরিশাল সদরের হসপিটালে, তার জেলা হসপিটাল ছিল, ওখানে তার যখন ঘুম ভাঙে, তখন তার সর্বপ্রথম কোয়েশ্চেন ছিল, আমি কিসে ছিলাম, আমাকে তোরা কোথায় পেয়েছিস? তার ছেলেকে বলে যে, বাবা তুমি তো আমাদের ঘরের সামনে পড়েছিলা। কি অদ্ভুত, মানে আরো জিনিসটা আরো জট পাকাচ্ছে। তোরা ঘরের সামনে পড়েছিল। ওই দিন থেকেই তার, ওইটা হচ্ছে 6ষ্ঠ দিন রাসেল ভাই, ওই দিন থেকেই তার মাথা ঠিক, আমি আর ওই বাড়িতে ব্যাক করব না, তোরা যেভাবে পারিস আমাকে এখানে ওখানে আর নিস না। আচ্ছা। এবং তাকে হসপিটালে নিয়ে এসে সেসব লোকজন, যেসব লোকজন ওই বাচ্চাকে লাশ ধোয়াতে হেল্প করে, এবং তারাও মোটামুটি ওই বাড়ি ছেড়ে চলে আসে বরিশাল সদরে। এবং এরপর থেকে তিনি আর কখনো ওইখানে যান নাই, এখনো পর্যন্ত স্টিল না। তার বয়স অলমোস্ট 75 আপ। তার কাছ থেকে অনেক কষ্টে ঘটনাটি বুঝতেও কষ্ট হয় আমার রাসেল ভাই। তিনি বলেন যে না, আমি এরপরে আর কখনো ওই বাড়িতে যাই না। তার 2 ছেলে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি প্রায় বছর খানেক পর পর একটা স্বপ্ন দেখতো। তার ওই ঘটনা 3 বছর পর, ওই যে রাসেল ভাই গতবার এসে যে ঘটনাটা বললাম, বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানে সে প্রায় সময় দেখতো স্বপ্নে, কিন্তু এটা স্বপ্ন ছিল। কিন্তু এতদিন পর্যন্ত যা ঘটেছে তার সাথে, তার কাছে মনে হচ্ছে এটা অরিজিনাল এবং এটা সত্য। এবং তার ছেলের কাছে একটা হিন্ট পেয়েছে, যেটা সে যে ঘরের সামনে পড়েছিল তার সারা শরীরে মাটি লাগানো ছিল। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, মানে এটা কিন্তু আসলেই একটা মানে খুবই মানে ভাইটাল জায়গা, যে যেটা অনেক প্রশ্নের আবার উত্তরও দিয়ে দেয়, আবার আরো জটও পাকিয়ে দেয়। এটি ছিল রাসেল ভাইয়ের ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল করিম চয়ন। আমি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে এসেছি। আমার গ্রাম দক্ষিণ কুলকন্দ। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার গল্পে চলে যাচ্ছি। আমার এই গল্পটা অনেকদিন আগ থেকে, আমি আসলে আমার জন্মের আগ থেকে আমি আমার জন্মের আগের ঘটনা আমি পরে এগুলো আমার মায়ের কাছে শুনেছি এবং আমার বাবার কাছেও শুনেছি। আর এর মধ্যে কিছু ঘটনা সেই তখন থেকে শুরু করে এখন আমাদের সাথে কিছু ঘটে চলেছে। আমরা 4 ভাই বোন, বড় আপু মিনি, তারপর নয়ন, শয়ন এবং আমি চয়ন। আমাদের 4 ভাই বোনের সাথেই কিছু এই ঘটনাগুলো চলে এসেছে। আর রাসেল ভাই, আশ্চর্যের বিষয় এটা যে এই ঘটনাগুলো যে ঘটছে ফ্রেন্ডসদের সাথে যখন শেয়ার করি, এর জন্য এত সুপার ন্যাচারাল কিছু ঘটছে আমার সাথে, ওরা আমাকে সুপার বয় বলে ডাকছে এখন। অ্যাকচুয়ালি এর আগে আমি গল্প শুরু আগে একটা শুধু বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো যে আমার এক ফ্রেন্ড আমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি, আর আমি ওই মুহূর্তে তার সাথে একটা, আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার নানু বাসার পাশে একটা পুকুর ছিল। ওই পুকুরটা একটা হন্টেড ছিল। ওই সময় খুব ঝোপঝাড় ছিল এবং হাজা মজা একটা পুকুর ছিল। এই পুকুরের উত্তর দিকে কিছু সাদা ডানাওয়ালা মেয়ে খেলা করতো, আর যার কারণে আমার মাকে, আমাদের নানু বাসার নানু নানি কেউ ওখানে যেতে দিত না। এটা কত আগের ঘটনা হবে তাও? এটা আমার মায়ের বয়স তো এখন 50-এর মতো, আর তিনি যখন 7-8 বছর বয়স, তখন অনেক আগের ঘটনা আসলে। আর রাসেল ভাই একটা সিম্ফনি ধরে রেখেছি, কিন্তু ধারাবাহিকভাবেই ঘটনাগুলো ঘটে আসছে আমাদের সাথে।
তোমার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর যে ঘরটাতে থাকতেন আমার মা এবং বাবা, ঠিক সেই ঘরের উত্তর দিক দিয়ে ওদিকে তখন কিন্তু আমরা কিন্তু তিস্তা নদীর কাছে ছিলাম, উত্তর গোলকন্দ। এই তিস্তা নদীর কাছে পারে আমাদের সবার জন্ম। আর এখান যে রুমটাতে ছিলেন আমার বাবা এবং মা, তার ঠিক উত্তর দিক দিয়ে কিন্তু একটা প্রতিদিন ফজরের আগে আগে একটা করে আগুনের গোলা দৌড় দিত। এই আগুনের গোলা, আর আমার আপনাকে আমি মেলে বলেছি যে আমার দাদু বৃদ্ধ হলে কিন্তু তারটা জোয়ানের মতো খুব শক্তিশালী এবং সাহসী ছিলেন। তো উনি বাবাকে ডাকতেন যে এমদাদ দেখো তো কি হয়েছে। তখন আবার বাবা উঠে যেতেন, আর বাবা আর্লি রেজের ছিলেন, আর বাবা উঠে আমার ছোট এক চাচাকে ডাক দিতেন, দিয়ে ওনারা দুজনে একসাথে আগুনটাকে তাড়া করতেন। আর আগুনটা কোনো রিয়াকশন করতো, কোনো রেসপন্স দিত না, দৌড়ে চলে যেত, এ ধরনের একটা। তারপর যখন আমরা চলে আসলাম এখন উত্তর কলকাতা থেকে, যখন আমার বয়স 2 and 5 years, তখন আমরা চলে আসি দক্ষিণ কলকাতায়। আর এখানে এসে আমার মা গ্রাম রাসেল ভাই আমাদের কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আর কি বাড়িটা ছিল, আর ওই জায়গাটাতে আগে প্রচুর ঝোপ জঙ্গল ছিল। আর ওখানে আসার পর মা প্রথম ভূতের আগুন দেখতেন, যে দুটো বাঁশবাগান আছে, এ বাগান থেকে ও বাগান আগুনগুলো চলে যাচ্ছে। আর বিভিন্ন ধরনের কেমন যেন তাদের পোশাকগুলোও ছিল। কিন্তু তার আগে যখন উত্তর কলকাতায় ছিলেন, তখন আমার মিনি আপু যখন খুব ছোট, তখন আমার নানুমা আমাদের বাসায় গিয়েছিলেন, যে আসলে এটা কিন্তু হয় যে নানিরা যায়, আর যাওয়ার পর কাপড়গুলো নদীতে কাচতেন। তো কাচার পর মায়ের কাপড়ও কাচতেন, আমার আপুর কাপড়ও কাচতেন। আর তারপর সেগুলো একদিন নাকি ভালো মতো শুকানো হয়নি কাপড়গুলো, এই অবস্থাতেই ফিরে এসেছেন। আর যখন ফিরে এসেছেন তখন মা নিজেও পড়েছেন, আপুকে পরিয়ে দিয়েছেন। আর তারপর হঠাৎ করে মিড নাইটে মা ফিল করছে যে 30-40টা কুড়ে ঘরের মধ্যে কিন্তু 30-40 জন কালো বালক আসছে, এসে মাকে চিপে ধরার চেষ্টা করছে। এ ধরনের একটা তিনি বুঝতে পারছেন। আর তিনি যখন চিৎকার করছেন, কিন্তু পাশের রুম থেকে কারো কোনো রেসপন্স নেই। আর আমার বাবা যখন উনি খুবই ফ্রি মাইন্ডেড এবং আড্ডাবাজ মানুষ, উনি বাইরে গেলে একটু রাত্রি করে ফিরতেন। তো হতে পারে সেদিন হয়তো তিনি বাইরে ছিলেন, আর যার কারণে সেদিন বাবা বাড়িতে ছিলেন না। আর যখনই তিনি দেখছেন যে না বাচ্চাগুলো এখন নেই, তখন দেখছেন যে সাদা রঙের কিছু গাভী, বড় বড় শিং, তারা আসছে, এসে মাকে চেপে ধরার চেষ্টা করছে। আমার বড় আপুর বাসা কিন্তু ফুলবাড়িতে, উনি কিন্তু ফুলবাড়িতে চলে যান। তো ফুলবাড়িতে থাকার সময় আমার মেজো ভাইয়া স্বয়ন আপুর বাসায় যায়। এখন আমার দুলাভাই একজন কোল্ড স্টোরের একটা ফুলবাড়ি কোল্ড স্টোরের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার ছিলেন। তো উনি আসতে চাইলো, আর কি তাড়াতাড়ি করে আসতে পারতেন না, অফিসে কাটাতে হতো অনেক সময়। তো এর কারণে যখন তিনি একদিন অনেক রাত করে ফিরেছেন, কিন্তু তার আগেই আমার ভাইয়া এবং আপু আমাদের ভাগ্নিকে পড়াচ্ছেন আর খেলা দিয়ে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ করে তারা ঘুমিয়ে পড়ে। আর আপু ফিল করে যে জানালার পাশ দিয়ে হয়তো কেউ একজন নুপুর পড়ে যাচ্ছে, খুব স্লোলিও না ফাস্টলিও না, দৌড়েও না হেঁটেও না, কিন্তু একটা মাঝারি ভাবে একটা নুপুরের শব্দ যাচ্ছে। তো যখন মেজো ভাইকে ডাক দিল যে দেখতো কি হচ্ছে এটা, তখন মেজো ভাই জানালাটা খুলে যে কে যায়। ও কিন্তু খুব সাহসী ছিল, আর ও এটা বলে। তো আপু আবার ওকে থামায় যে দাঁড়া, এভাবে বলতে নেই। তখন আপু আবার আস্তে করে জানালাটা লাগাই দিয়ে বলে যে এটা যাই হোক না কেন, এভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তো আমাদের বাড়িতে চলে আসে, গ্রামের বাড়িতে চলে আসে গঙ্গাচড়ায়। আসার পরে মাকে যখন এই কথাটা বলে, রাসেল ভাই এটা 2005 সালের ঘটনা হবে। তো আমি তখন ছোট ছিলাম। তো মাকে বলে, তো মা বলে যে এ নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই, আসলে এগুলো হতেই পারে। কারণ মা বলছেন যে আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় উঠতাম, তখন আমি শুনতে পেতাম যে 4 পায়ের একটা ঘোড়ার মতো কিছু একটা এই বাঁশবাগানের দিক থেকে মসজিদের দিকে যাচ্ছে। তো আসলে এ নিয়ে তোমরা কেউ বেশি ঘাটাঘাটি করো না, একটা হয়েই থাকে। আর আমাদের বাড়ির উত্তর পাশে, আমি যে রুমটাতে থাকি, আমার পাশের রুমে আমার মা থাকেন। তো আমাদের বাসার উত্তর দিকে কাঁঠাল বাগান আছে। তো এখান থেকে ধূপধাপ করে কাঁঠাল পড়ার শব্দ হয়, কিন্তু সকালে কোনো কিছু নেই, পুরো ফাঁকা। এখন কাঁঠাল যা ছিল গাছেই আছে, হ্যাঁ। আর কোনো কিছুই নিচে কিছুই পাওয়া যেত না। হতে পারে যে এখন কাঁঠাল আছে, দুপুরবেলা হঠাৎ করে কাঁঠাল পড়লো, যে বুঝতে পারছি যে কাঁঠাল আছে, আমরা গেলেও দেখতে পাই। তো রাত্রিবেলা যখন পড়তো, সকালবেলা আমরা কিছুই দেখতে পেতাম না, শুধু শব্দই হতো। তো মা বলছেন এই নিয়ে ঘাটাঘাটি করার কিছু নেই, এটা হতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু তারপরও আমি আসলে ভালো মতো শুনিনি, কিন্তু তারপরও ওদের কাছে ওর গল্প যখন হচ্ছিল তখন আমি শুনে বলেছি। আর ওই পরে একজন আমরা কবিরাজের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি আসলে 4 পায়ের মতো যায় কি। তখন উনি বলেছেন যে কিছু একটা আছে, কি তা বলেননি, কিছু একটা আছে, এটা কিন্তু নামাজের জন্য মুসল্লি হিসেবে মসজিদে যায়। আপনি কি কোনোদিন দেখেছেন? হ্যাঁ রাসেল ভাই, আমিও ফেস করেছি। সেটি হলো যে আপনি জানেন যে এই 4 পায়ে যে যায়, এটা কি আপনি কোনোদিন দেখেছেন? না, আমি এটা কখনো দেখিনি। তো আমি অন্য কিছু দেখেছি।
তবে আই থিঙ্ক, আমি স্ট্রংলি বিলিভ করি যে এটার সঙ্গে রিলেটেড, যেহেতু এটা আমার মায়ের ছোটবেলা থেকে ঘটে আসছে আর আমাদের জন্মের আগে থেকে আপুর সাথে ঘটেছে, মেজো ভাইয়া বড় ভাইয়াদের সবার ওরা জানে। তো আই থিঙ্ক এটার সাথে রিলেটেড। তো আমি এই আলিম পরীক্ষা শেষ করলাম, আর যেদিন আপনি ফোন দিয়েছেন সেদিনই জাস্ট আমার পরীক্ষা শেষ হয়েছে। তো আমি মাঝে মাঝে আমাদের মসজিদে আমি ইমামতি করতাম। তো সে আমাদের পেশ ইমাম নেই, শুধু জুমার নামাজের ইমাম আছেন। তো আমি কয়েকদিন ধরে নামাজ পড়াচ্ছিলাম, আর একদিন মাগরিবের নামাজ পড়ানোর পর আমি বাসায় আসছিলাম, আর যে ছুরাগুলো পড়ছিলাম ওখানে, সেই ছুরাগুলো আমি মনে মনে আবার পড়ছিলাম গুনগুন করে আর কি। তো আমি বাসায় ফেরার পথে আমাদের বাসাটা পশ্চিম দিক দিয়ে ঢোকা যায়, পূর্ব দিক দিয়ে ঢোকা যায়। তো আমি পূর্ব দিকে যে গেটটা আছে ওখানে সিঁড়িতে পা রেখেছি, আর দক্ষিণ দিকে একবার তাকিয়েছি মাত্র। আর দক্ষিণ দিকে যখন তাকালাম তখন দেখছি যে দুটো ছোট ছোট বাচ্চা, ওদের ফেসগুলো ঝাপসা, কিন্তু বোঝা ছিল দুটো ছোট বাচ্চা, আর মেবি সিলভারের মতো ব্রাইট, আর খুব মোহনীয় ছিল দৃশ্যটা। আশেপাশে সবকিছুই কিন্তু পরিষ্কার, ওদের ফেসগুলো একটু ঝাপসা, আর ওদের চেহারাটা বুঝতে পারছিলাম না, তবে সাদা রঙের ছিল আর রূপালী কালার। তো আমি ওদেরকে দেখে ভাবছি হয়তো কেউ পাশের গ্রাম থেকে হয়তো কেউ আসছে কিছু চুরি করার জন্য। আর রাসেল ভাই বলেছে আমাদের একটু গার্ডেন আছে, সুপারি বাগান, আমাদের ডাবের গাছ আছে, ওখান থেকে মানে সবাই কিন্তু ওগুলো চুরি করে নিয়ে যায়, যেখানে পড়ে থাকে নিয়ে যায়। তো আমি ভাবলাম যে হয়তো এ ধরনের কোনো বাচ্চা টাচ্চা আছে। তো আমি হঠাৎ করে খুব চিৎকার করলাম, আর এই চিৎকারটা নাকি ছিল অন্যরকম। মা আমাকে পরে বলেছেন যে চিৎকারটা নাকি অন্যরকম ছিল, স্বাভাবিক রকম না, যে কেউ এসেছে যে তাকেই বলছি, এটা না কিন্তু। তো মা নামাজ পড়ছিলেন, উনি তাড়াহুড়ো করে নামাজ শেষ করে বাইরে আসলেন। আসার পরে উনি আমাকে ছুরা পরে ফু দিলেন, দেওয়ার পর উনি ভেতরে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন যে কি হয়েছে, আমি তাকে খুলে বললাম যে এই ধরনের হয়েছে। আর যখন বাচ্চা দুটো চলে যায়, ভয় পেয়েই চলে যায়, এ ধরনের একটা ফিলিংস। তবে ওদের মাঝে ভয়ের কোনো চিহ্ন ছিল না, ওরা জাস্ট দৌড়ে যাচ্ছিল, আর ওদের কথা আমি বুঝতে পারছিলাম না। আর ভুট্টা একটা ক্ষেত ছিল, ওখানে তারা মেঠো পথে যেই যাচ্ছে, যাওয়ার পরপরই ওখানে তারা উদা হয়ে গেল। তারপর থেকে আর আমি দেখিনি। তারপর রাসেল ভাই আর একটা হচ্ছে যে আমি কিন্তু টাকা পেয়েছিলাম 52। সেটা তো পরে শোনা যাবে, আপাতত আমরা সেটাই আমরা একটা ঘটনা শুনলাম। হ্যাঁ লিসেনার, আমি আব্দুল্লাহ মাহমুদ, এসেছি পাবনা থেকে। আমি বললাম যে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, রংপুরের পরে এখন পাবনা। সো আপনার নামটা তো বললেন, কোথা থেকে এসেছেন সেটাও বললেন, আমরা ঘটনা শুনি। ঘটনাটি ঘটে আসলে আমার আঙ্কেলের সাথে, মোহাম্মদ সেলিম মোল্লা। তো আজ থেকে প্রায় 30-35 বছর আগের 1980 সালের দিকে ঘটনা। তো তখন গ্রাম অঞ্চলে আর কি যাত্রাপালা খুব ডাক নাম ছিল, মানে গ্রামের এন্টারটেনমেন্ট বলতে যাত্রাপালাই ছিল একমাত্র। তো তারা বন্ধুরা প্ল্যান করলো যে একদিন যাত্রা দেখতে যাবে। তো যাত্রাটা বেশিরভাগ হতো আর কি নদীর ওপার চর এলাকায়। তো একদিন কিন্তু ওখানে যেতে তাদের নৌকা দরকার ছিল, তো তারা একটি ডিঙ্গি নৌকা জোগাড় করলো। এবং যেদিন যাবে আর কি সেদিন সন্ধ্যার সময় তারা মানে ভালোভাবে গেল, যাত্রাবেলা দেখে শেষ করে রাত 3টার দিকে ফিরবে আর কি। তো তারা নৌকায় উঠে মানে এবার চলে আসার পরে তারা একটা জিনিস খেয়াল করলো যে দুটো মহিলা বোরকা পরে তো দাঁড়িয়ে আছে, এবং তাদের কোলে একটি বাচ্চা। সেটা বোঝা যাবে না, কারণ বাচ্চাটা লোক ছিল না, তাদের কোলে ছিল। তো এটা দেখে আমার আঙ্কেলের এক ফ্রেন্ড মোহাম্মদ ইমরান, সে জিজ্ঞেস করলো যে এত রাতে আপনারা এখানে কি করছেন? তো আমি বললাম যে আমরা নদী পার হব, কিন্তু নৌকা পাচ্ছি না। তো আমার আঙ্কেল দেখলো যে এত রাতে মহিলা দুটোকে বিপদে না ফেলে আমরা বরং পার করে দিই। তো আঙ্কেল তাদের 3 বন্ধুকে বললো তোমরা বাড়ি যাও, আমরা এই 2 মহিলাকে পার করে বাড়ি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তো মহিলাকে নৌকা উঠতে বললো, এবং তারা এসে মানে নৌকার ছোট ছই আছে সেখানে বসলো। তো বসার পর তখন যে নৌকার দা টানবে, কাকার বন্ধু দা টানছিল, দেখলো যে নৌকাটা প্রচন্ড ভারী হয়ে গেছে, এবং তার পক্ষে দা টানা পরে অসম্ভব হয়েছে, খুব কষ্ট হচ্ছে তার দা টানতে আর কি। তো মানে এর আগেও 5 জন ছিল, কিন্তু এত ভার হয়নি, যে এখন 4 জন আছে তার সাথে 2 গুণ ভার মনে হচ্ছে। তো তিনি খুব কষ্ট করে নদীতে যাচ্ছেন। নদীর যখন ঠিক মাঝখানে আসলেন, তিনি হঠাৎ করে শুনলেন যে 2 মহিলা হঠাৎ করে কেঁদে উঠতেছে, মানে খুব অদ্ভুত কটে কেঁদে উঠছে আর কি। তো আঙ্কেল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনারা কাঁদছেন কেন? তো মহিলা জন তখন খুব মানে মোটা কণ্ঠে বললো যে আমরা এখানেই নামবো, নৌকা এখানেই থামা। তো আঙ্কেল কিছু না বুঝে বললো যে এখনো তো আমরা তীর পাইনি, আপনারা এখানে কিভাবে নামবেন? তো এই কথা বলার সাথে সাথে মহিলা দুজন মানে নৌকার দুপাশ থেকে 2 মহিলা নদীতে ঝাঁপ দিল, এবং যখন ঝাঁপ দিল তাদের সাথে সেই বাচ্চাটা আর কি ছিল না।
তো এটা যখন দেখলো আঙ্কেল এবং আঙ্কেল তার বন্ধু খুব অবাক হয়ে গেলেন যে এটা কি হলো। তো তারা দুজনে তাকিয়েছিলেন। তো সাধারণত একটা মানুষ মানে নদীতে ডুব দিলে সাধারণত সর্বোচ্চ 1 মিনিট থাকতে পারবে। তো তারা নৌকাতে চারপাশে খুঁজতে থাকলেন, কিন্তু কোনো মানুষের চিহ্ন মাত্র পেলেন না। তো আঙ্কেল বললেন যে এটা নর্মাল না। তার ফ্রেন্ডকে বললেন যে তাড়াতাড়ি নৌকা দাঁড় টানো, আমরা তীরে ফিরে যাই। তো নৌকা যে দাঁড় টানবে তখনই নৌকা 1 ইঞ্চিও লড়ছে না, মানে পুরো স্ট্রং হয়ে গেছে, মানে নৌকা দুলছেও না লড়ছেও না কিছুই না, মানে মনে হচ্ছে নিচ থেকে কেউ যেন নৌকাটা টেনে ধরে আছে। তো এই অবস্থা আমার কাকা মানে আমার আঙ্কেল আর কি, সেও মানে একটা বাঁশ নিয়ে তার সাথে সাজে, কিন্তু কোনোভাবে নৌকা করতে পারলো না। হঠাৎ মানে নৌকা প্রচন্ড জোরে আর কি দুলতে থাকলো, মানে খুব জোরে দুলতে থাকলো আর কি, ঝড় আসলে যেমন হয়। তো তিনি খেয়াল করে দেখলেন যে হঠাৎ করে এই নদীর নিচ থেকে কয়েকজন সাদা কাপড় পরার লোক নদীর নিচ থেকে নৌকা এসে শুয়ে পড়তেছে নৌকার মধ্যে। এটা খুব অদ্ভুত ব্যাপার, এই জায়গাটা খুবই অদ্ভুত। নৌকার নিচ থেকে উঠে শুয়ে পড়ছে নৌকার মধ্যে, এবং তারা সংখ্যায় অনেক ছিল, মানে হিসেব ছিল না, মানে একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, মানে শুধু নৌকায় শুয়ে পড়ছে। এটা দেখে যারা দুজন ঠিক থাকতে পারলেন না, তারা মানে অজ্ঞান হয়ে গেলেন। তো এটা দেখার পর একটা জেলে আর কি পাশ দিয়ে যাচ্ছিলেন, তো জেলে দেখলেন যে নৌকাটা মানে অদ্ভুত কিছু একটা হইতেছে আর কি। তো তাতে তিন যে দেখলেন যে 2টা লোক পড়ে আছে এবং তাদের মুখ দিয়ে প্রচুর পরিমাণ ফেনা বেরোচ্ছিল, কি সাদা এক ধরনের আঠা জাতীয় বেরোচ্ছে। তো সেই সময় তোমার মোবাইল টোবাইল ছিল না, তো তিনি তার নৌকায় দুটে পারে এসে তাদের ঠিক করেন আর কি। তো এই ঘটনা আর কি মূল কাহিনীটা হচ্ছে ওই সময় ওখানে একটা আমাদের ঘাটে আর কি মানে বিশাল একটা কবরস্থান ছিল, মানে নদীতে পুরো যমুনা নদীতে পুরাটাই ভেঙে যায় আর কি, যার পর এই ঘটনা প্রায় মানুষের সাথে ঘটে আর কি। তার মানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থান ভেঙে যাবার পরে যারা ওই নদীতে মাছ ধরতে যান বা যারা ওই নদীতে নৌকা নিয়ে পার হন, তারা এরকম অনেক ধরনের ঘটনা যেমন আমার মানে সিনিয়র ভাইরা, গ্রামের সিনিয়র ভাইরা, তারা একদিন পিকনিক করতে গেছিলেন আর কি। তো চরে পিকনিক করতে গেছিলেন, নৌকা নিয়ে গেছিলেন। তো একদিন তারা রান্না করবে, কিন্তু মানে খড়ির জ্বালানোর জন্য কেরোসিন তেল দরকার ছিল। তো কেরোসিন তেল নৌকার মধ্যে যেহেতু ডিজেল আছে, তো ডিজেল একটু আনে গে। তাই আমার মানে বড় ভাই নাম মোহাম্মদ শাহিন মোল্লা, সে গেলেন এবং আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল কিন্তু ফিরতেছে না। কি ব্যাপার এটা দেখে তারা সব বন্ধুরা তার যেতে লাগলে, যেখান থেকে নৌকার মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি হয়েছে এই বলে মানে সবাই তাকে পানি টানিতে সুস্থ করলেন, এবং সুস্থ হওয়ার পর দেখলেন যে বললেন যে কি হয়েছিল, তুমি এখানে পড়ে আছো কেন? সে বললো যে আমি যখন আসলাম দেখি যে নৌকার মধ্যে শুধু মানে অনেক লাশ, মানে অনেক মরা মানুষ সেটাই মানে হ্যাঁ সেটাই মানে অনেকেই এরকম ধরনের দেখেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। মনোময় কাপুরিয়া, মোহাম্মদপুর থেকে। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কবে ঘটেছিল? ভাই এটা আপনার 11 মার্চ এই 2015 11 মার্চ। কি হয়েছিল বলেন তো একটু? হ্যাঁ, যতদূর 11 মার্চে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল ঢাকা শহরে অন্তত। তো নিকুঞ্জ 2 আমার ফ্রেন্ড থাকে শাওন, ওর বার্থডে ছিল ওদিন। আমি বার্থডেতে গিয়েছিলাম, যেহেতু আমার দাওয়াত করেছিল। তো ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো আমরা যারা ঢাকায় থাকি তারা জানি নিকুঞ্জ 2 থেকে 1-এর দিকে বেরোতে একটি গেট আছে। গেটে যাওয়ার পরে ওখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। বলছি যে ভিতরে আত্মীয় থাকে, এটা বলেই আমি ভিতরে ঢুকেছি। আচ্ছা। তার রাত 11টা সাড়ে 11টা, তখন ওখানে আবাসিক এলাকা, তো ওটা অনেক ফাঁকা, পুরোই ফাঁকা। তো ওর মধ্যে আমি কিছু দূর বাইক নিয়ে এগিয়ে যাওয়ার পরে আমি অনেক ঠান্ডা ফিল করতেছি, মানে বেশি রকম, যতটা বাইরে আছে তার থেকে অনেক বেশি। তো আমি অস্বাভাবিকের ঠান্ডা ফিল করার পরে হঠাৎ দেখি আমার বুক খুব আটকে গেছে, মনে হচ্ছে বুকের মধ্যে কেউ চেপে বসে আছে, এবং আমি দম নিতে পারতেছি না। দেন আমি বাইকটাকে বাম দিকে সাইড করি। সাইড করার পরে পিছনে আমার একটা ছোট ভাই ছিল, আমি বাইক চালাচ্ছিলাম। তো পিছনে ছোট ভাইয়ের নাম জুবায়ের, সে আমাকে হঠাৎ পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে তখন মনে হয় আমার বুকটা হালকা হয়ে আসে। তো আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি এত রাতে বাইক থামালে কেন এই রোডের মধ্যে? তো আমি বললাম তাকে যে আমার বুকে আসলে চেপে ধরতেছে,
আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। হঠাৎ করে একদম মানে কোনো ধরনের কোনো আগে কোনো অস্বাভাবিকতাই ছিল না? না, আগে কোনো অস্বাভাবিক ছিল না, সারাক্ষণ আসছি। এর আগে অনেকবার গেছি ভাইয়া, এরকম হয়নি। এরকম হয় নাই না, সেদিন হঠাৎ করে। আর আমার এমন কোনো না যে বাইক চালানোর মধ্যে আজ পর্যন্ত এমন কিছু হয়নি। হওয়ার পরে ও আমাকে বললো যে ভাইয়া আমি কিছু বলি, যে আমার কানের পাশ থেকে অতি গরম কিছু একটা চলে গেল কেবল তোমাকে ডাক দেওয়ার পরে। ও ভয় পাইছে। এর মধ্যে হঠাৎ দেখি পাশেই ফুটপাত ছিল, ফুটপাতটা একটু উঁচু, ওখানে একটা মানে 70 থেকে 80 বয়সের বৃদ্ধ লোক পায়জামা পাঞ্জাবি সাদা পরে দাঁড়িয়ে আছে। তো উনি এগিয়ে আসলো আমার দিকে। এগিয়ে আসার পরে বলল যে বাবা কি হয়েছে তোমাদের? তো আমি বললাম যে চাচা আমি যাচ্ছিলাম, এরকম যেতে যে আমার মনে হলো বুকে কেউ চেপে ধরছে, তারপরে বাইক সাইড করছি। ঘটনাটা আমি আসলে তাকে খুলে বললাম। খুলে বলার পরে সে বলল যে বাবা কোনো খারাপ কিছুই হবে, হয়তো তুমি তার যাবার পথে বাধা হয়েছো তাই তোমার উপরে চেপেছিল, যা হোক সেটা চলে গেছে, তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা চলে যাও এখান থেকে। তা আমি জানার চেষ্টা করলাম তার কাছ থেকে আগে এরকম কিছু হয়েছে কিনা। তা খানিক মানে সে আমার দিকে এমন ভাবে তাকালো, তার চোখটা অতিরিক্ত লাল হয়েছিল, খুব নিষ্ঠুর চোখে তাকিয়েছিল আমার দিকে। বিরক্ত মনে হচ্ছিল আমার কথাবার্তা শুনে। সে নেক্সট টাইম আমাকে আবার বলল যে তুমি এখানে চলে যাও, এটাই ভালো হবে। তো আমি আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। এই সময় আমার পিছনে যে ছোট ভাই জুবায়ের ছিল, সে ঘুরে তাকিয়ে মানে তাকে ধন্যবাদ অথবা দেখতে চাইছিল সে কি করে, তাকিয়ে দেখে সাথে সাথেই নেই। আর একটা বৃদ্ধ মানুষের পক্ষে এত তাড়াতাড়ি কোনো জায়গা থেকে গায়েব হওয়া মানে কি বলবো, যে যখন বললো তারপরে আপনি বাইক টান দিবেন সঙ্গে সঙ্গে তাকাইছে, সেটাই মানে কয়েকটা সেকেন্ডে, 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড 70-80 বুড়ো মানুষের পক্ষে সম্ভব যাবে এটাই। তারপরে ভাইয়া আমি যতদূর শুনছি আগে যে কখনো বিপদ আসলে পিছনে তাকাইতে নেই, তো আমি আর তাকাইনি, ওই অবস্থায় বাইক চালাই। যদিও আমার গায়ে তখন কাঁপতেছিল, আমি বহুত কষ্টে বাইক চালাই মোহাম্মদপুর যাই। তারপরে বাসায় যে কাউকে কিছু বলি নাই, ও জানতো আর কিছু ফ্রেন্ডদের জানাইছিলাম। পরে আস্তে আস্তে দিন যাওয়ার পরে আমি সবাইকে টুকটাক জানিয়েছি, আমার বাসার লোকজনকেও সমাধান পাননি। না, আমি লজিক পাইনি ভাই। আমি শুনছি যে বললাম আপনাকে যে আগুন উড়ে যায়, আমার নিজের গ্রামের বাড়ির ছাদের উপর থেকে প্রায় আগুনের ফুলকি ওড়ে, কিন্তু এর একটা লজিক যে মিথেন গ্যাস থেকে সাধারণত হয় এগুলো, কিন্তু এটার কোনো লজিক ছিল না যে আমি একটা মানুষকে 2-3 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আপনার ঘটনা। হ্যাঁ, শিওর। এই স্টোরিটা হচ্ছে রাফির স্টোরি। হি ইজ ফ্রম নোয়াখালী। ও সেদিন পরশুদিন আমাকে ঘটনাটা বললো। এটা হচ্ছে ওর কলেজ লাইফের একটা ঘটনা। তখন পড়াশোনা করতো ঢাকায়, আপনার ঢাকার কোনো একটা এলাকায় সে থাকতো। স্পেসিফিকলি জায়গাটার নাম বলতে মানা করছে, তাই বললাম না। তো ওই বাসাটায় ও পেইং গেস্ট হিসেবে ছিল। বাসাটা আপনার বেশ বড় একটা বাসা, অনেকগুলো রুম বাসার মধ্যে। একটা রুম ওর জন্য অ্যালোকেট ছিল। বাসাটার পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং, আর তার আরেক পাশে আরেকটা বাসা আছে, সেখানে মানে বেশ দূরত্ব আর কি বাসাগুলো। জাস্ট বাসাটার বিন্যাস বোঝানোর জন্য বললাম। তো ওর কর্নারের দিকে রুম ছিল। তখন যখন ওখানে থাকা শুরু করলো তখন শীতকাল। তো প্রথম একলা একলা থাকতো, রুমটা তেমন একটা খারাপ কিছু লাগতো না। বাট কয়েকদিন পরই ও যেটা ফিল করে, ঠিক রাত 2টোর দিকে প্রচন্ড রকমের বেলি ফুলের গন্ধ ভরে যেত রুমটা। গন্ধটা আসা শুরু হতো হালকা ভাবে, বাট একসময় গন্ধটা এত বেশি বাড়তো, মানে ও বললো যে এটা মানে মাথায় মানে আপনার মাথা ধরে যেত, এত কড়া ঘ্রাণ হতো বেলি ফুলের। তো এটাও 2-1 দিন ইগনোর করে যে ব্যাপারটা কি, এরকম বেলি ফুল কোত্থেকে আসতেছে। তো যেটা করে, ওই বাসার যে ওর ফ্রেন্ড আছে যাদের বাসায় থাকতো, তাকে জিজ্ঞেস করে যে এই আশেপাশে কোনো বাগান আছে, এই গন্ধটা কোত্থেকে আসে, প্রচন্ড বেলি ফুলের গন্ধ। তো ফ্রেন্ডটা বলে এখানে বেলি ফুলের বাগান কই পাবি, এখানে কোনো বাগানই নেই, আশেপাশে দেখিস না কংক্রিটের জায়গা, ছাদে কারো টপ থাকলে সেখানে। তো ওরা দেখে যে কোথাও টপ কিছুই নাই, কিন্তু এবং ওই গন্ধটা ওই 2-1 ঘন্টাই থাকে, তারপর আর গন্ধ নেই, পুরো জায়গাটা আপনার নর্মাল হয়ে যায়। তারপরে তো তার কিছুদিন পরে একটা জিনিস হয় যে বেলি ফুলের গন্ধটা কন্টিনিউয়াসলি আসে। তার সাথে যেটা হয়, মনে হয় জানলা দিয়ে কেউ নিঃশ্বাস ফেলতেছে, মানে একটা হাম টাইপের শব্দ জানলা দিয়ে আসা শুরু করে। তো বেশ মানে ভয় পায়, এবং ও তারপরে বলে কি, ওই যে ছেলেটাকে বলে যে ওই পেইং গেস্ট যে ছেলে ছিল ওকে ডাকে, বলে যে তুমি আমার সাথে থাকো রুমের ভেতরে, আমি একটু ভয় পাই এখানে, কেমন লাগে। তো এর মধ্যে ওর আব্বা একদিন আসে বেড়াতে ওখানে। তো উনিও আসে, উনি এসে একদিন থাকে ওই রুমটাতে, ওরা ছিল না। তো ওর বাবা সারা রাত থাকার পরে ওকে ভোরবেলা বলে বাবা যে
চলে যাওয়ার আগে, তুমি কিন্তু এই রুমে একলা থাকবে না। বলে কেন আব্বু? বলে না, তুমি এখানে একলা থাকবে না, তোমাকে জাস্ট বললাম তুমি কাউকে নিয়ে থেকো, আর দরজা সবসময় খুলে ঘুমাবা, দরজা বন্ধ করবো না রুমের। তো কি কারণে বলছে এটা উনি ওর কাছে মেনশন করে না, বা ওটা মানে আপনার ডিসক্লোজও করে না কেন করে। তো রুমটার মধ্যে ওই এরপর থেকে ওই ছেলেটাকে নিয়ে থাকা শুরু করে। একদিনকার ঘটনা, ওই ছেলেটা ছিল না ওখানে, তো হঠাৎ করে ফিল করে যে বেলি ফুলের গন্ধ চরম আকার ধারণ করছে, এবং এই সময় বাসার যে মেইন দরজায় কি যেন বেল দেয়, তখন রাত আপনার 2:30 বাজে। তো বেল দেওয়ার পরে ও উঠে যায়, যে আস্তে করে দরজাটা খুলে, দরজা খোলার পর দেখে কেউ নেই, বাইরে পুরো ফাঁকা, আপনার মানে পুরো সিঁড়ি ঘর শুনশান, কেউ নাই এখানে। এবং ও তখন আস্তে একটু ভয় পায়, ভয় পেয়ে দরজাটা লাগায় দেয়। তো দরজা লাগানোর পরে ও ফিল করে যে ওর শরীরের বাতাসে, দরজা লাগে একটা বাতাসের মতো লাগে, ফিল করে কেমন জ্বলতেছে শরীরটা একটু। তো আস্তে করে রুমে আসে, রুমে এসে ওই ফ্রেন্ডটাকে ডাকে যে আসো। তো আসে, আসার পর দেখো ওর সারা গায়ে আপনার লাল লাল এরকম একটা মানে ফোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো ও খুব অবাক হয়ে যায় যে আমি দরজা খুলে একটা বাতাস লাগলো, তারপরে এরকম ফোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো গেট লাগায়, তখন কি করে ওকে চেষ্টা করে, বলে যে তোমাকে ওষুধ দিব নাকি কোনো কিছু। এবং ব্যাপারটা হচ্ছে যে আমার নাম হচ্ছে রাবিন, আমি মিরপুর দক্ষিণ পাইকপাড়ায় থাকি। তো বাবু ভাই আমার বাসায় একটা ঘটনা বলেছিল, তো আমরা এখন আপনার ঘটনা শুনবো। তো আমার ঘটনাটা তো বাবু ভাই বলেই ফেলেছিল। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক দুঃসম্পর্কের কাজিনের বাসার ঘটনা। তো আমার কাজিন আর কি ডেলি রাতে যখন ঘুমাতো, রাত 2টা-3টার দিকে সে হঠাৎ করে ঘুম ভেঙে যেত। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পারত যে তার বাসার জানালার ওখানে শ্যাডো, কেউ হাঁটছে বা কিছু হচ্ছে এরকম একটা কিছু। তো সে ভয় পেত, সে চুপচাপ শুয়ে থাকতো। এরপরে সে অন্যদিন আবার ঘুম থেকে উঠে গেল, দেখলো যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে যখনই ঘুরে ঘুরে উঠে দাঁড়ালো, বাচ্চাটাকে দেখা যেত, তখন বাচ্চাটা হঠাৎ করে খাটের নিচে লুকিয়ে গেল, এবং সে লাইট টাইট চালিয়ে সে আর বাচ্চাটাকে দেখতেই পারলো না। পরে সে ভাবলো যে তার মনে কোনো প্রবলেম হয়েছে, সে উল্টা পাল্টা জিনিস দেখতেছে। তো সে কিছু না বলে তার বন্ধুকে নিয়ে আসলো যে বন্ধু তুমি থাকো আমার বাসায় একদিন। তো ওর বন্ধু আসছে। তো রাত 2টা-3টার দিকে ওর বন্ধু হঠাৎ করে ঘুমিয়ে আছে, হঠাৎ করে চিৎকার করে সে দৌড়ে দরজা খুলে সে বাইরে চলে গেছে। যে আমার বন্ধুর মায়ের রুম ধাক্কা দিয়ে উঠেছে, আমার খালাকে আর কি। তো ঘুম থেকে উঠে গেছে চিল্লাচিল্লি শুনে। তখন সে যে দেখে যে আমার খালা আর কি ওর বন্ধুকে আইডল বসে করে ফু দিচ্ছে, আর খুব হাঁপাচ্ছে আর ভয় পাচ্ছে, কাঁপছে। তখন আমার বন্ধু জিজ্ঞেস করছে যে কি হয়েছে ঘটনা। আমার বলছে আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙার পরে দেখে একটা বিশাল বড় সাপ আমাকে কামড় দিতে চাচ্ছে। আমি অনেক ভয় পাইছি, তাই আমি দৌড় দিয়ে চলে আসছি। আমি জানি না যে এটা কি হলো। এর মধ্যে তার কয়েকদিন পরে ওর আরেকটা বন্ধু আসছে, এসে ওর রুমে বসতে দিছে সন্ধ্যার দিকে। তো কাজের মেয়ে ওকে চা দিয়ে গেছে। তো আমার বন্ধু একটু রুমে গেছে। তো মানে আমার কাজিন একটু রুমে গেছে। তো আমার কাজিনের যে বন্ধুটা, সে কম্পিউটার কাজ করতে গেছে, হঠাৎ করে চায়ের কাপের দিকে তাকিয়ে দেখে যে চায়ের চামচ দিয়ে অটোমেটিক চিনি গুলিয়ে দিচ্ছে। তো ও একটু অবাক হয়েছে যে এটা কি দেখলো, মানে কোনো ভুল দেখলো নাকি, হ্যালুসিনেশন নাকি, ও চিন্তা করতেছে। তো যখন আমার কাজিন রুমে ঢুকছে তখন বলছে যে বন্ধু আমি এরকম দেখলাম। তখন আমার কাজিন বলতেছে যে তুমিও দেখছো, আমিও দেখছি। আমি কিন্তু ভয়ে কাউকে বলি না, বাবাকে কাউকে বলি না, যে সবাই বাবা আমি পাগল, এটা কিভাবে সম্ভব। তো ভয় পাইছে, তো কিছু বলেনি। একদিন ওর পাপা মানে আমার খালু, উনি লিভিং রুমে একা একা সন্ধ্যায় বসে হাতে টিভি দেখছিলেন। তেমন টাইমে উনি ওই জিনিসটা দেখছেন। দেখার পরে উনি যখন শেয়ার করছে তার পরিবারের সদস্যদের সাথে, তখন সবাই বলতেছে অ্যাকচুয়ালি সবাই দেখছে। তো এরপর থেকে তারা সবাই খুব ভয় পেল, সো সামথিং রং। তো তারা সবাই ওই দিন থেকে একই সাথে একই রুমে ঘুমানো শুরু করলো ভয়ে। পরে দেখা যায় যে একদিন আমার খালার পিঠে কামচি দিচ্ছে, একদিন খালুর পিঠে কামচি দিচ্ছে, কাজিনের পা ধরে টান দিচ্ছে। ওরা সবাই ভয়ে। তো এরকম অনেকবার হয়েছে যে ওরা এতটাই ভয় পাইছে। আমার খালু ব্যবসা করতে চিটাগাঙে যায় ভাই। তো যখনই চিটাগাঙে যায় তো ওদেরকে তখন আরো বেশি
তখন আর কি আমার কাজিন কল দেয়, ভাইয়া তাড়াতাড়ি আসো আমাদের নিয়ে যাও। তো তখন আমার মামা আমাদের গাড়ি দিয়ে যেয়ে ওদেরকে নিয়ে আসে। তো একদিন নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাদের বাসায় আর কি মিষ্টি দিয়ে গেছে একজন, যে তার বাচ্চা পড়াশোনায় পাশ করছে, তো 2 কেজি না 3 কেজির মতো মিষ্টি দিয়ে গেছে। তো হঠাৎ করে আমার খালা মিষ্টিটা দেখে বলতেছে যে এগুলো আমি খাবো। তখন আমার মামা তো একটু পড়ালেখা মানুষ, এগুলো বুঝতে পারে, সে হঠাৎ করে তাকাইছে আমার খালার দিকে, তাকানোর পরে সে বুঝতে পারছে সামথিং রং। সে বলছে আচ্ছা খাও। সে কি করছে, মিষ্টিগুলো নিয়ে ভর্তার মতো করে মিষ্টিগুলো টিপে টিপে সে পুরো মিষ্টিটাই খেয়ে ফেলছে। তো ইউজুয়ালি একটা নর্মাল মানুষ এতগুলো মিষ্টি খেলে কিন্তু মানে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কথা, প্রচন্ড সুগার রাশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে খেয়ে হঠাৎ করে সে কলকাতার ভাষায় কথা বলতেছে, যেটা সে কখনোই জানতো না। সে কখনই জানতো না কলকাতার ভাষা। এবং পরে জিজ্ঞেস করলাম, পরে সে তার পরিচয় দিল, আমি নামটা ভুলে গেছি, আমরা ভিডিও করছি টোটালটা। হ্যাঁ, তো ভিডিও করছি, তো মজার আমরা নিশ্চয়ই পেতে পারি সেই ভিডিওটা, না? আমরা একটা সময় যদি আপনাদের কাছে পেতে পারি, আমি মানে দেখাইতে পারি, কিন্তু এটা কোথাও পাবলিশ করা যাবে না, কারণ এটা একটু মানে বুঝতে পারতেছেন ফ্যামিলির ব্যাপার স্যাপার। তো বিষয়টা হচ্ছে যে ভিডিওটা করছি, সব ভিডিও আছে, ঠিক আছে। তো বাবু ভাই একদিন বাসায় গেছে এই 2 সপ্তাহ আগে। তো বাবু ভাইকে দেখানোর জন্য অন করছি, বাবু ভাই এই ভিডিওটার কথাই বলছিলাম, দেখেন ভিডিওটা ইউটিউবে আমি প্রাইভেট ভিডিও হিসেবে আপলোড করছি, লক, আমার ইনভাইটেশন ছাড়া কেউ দেখতে পারবে না। আমি যখনই অন করছি তখন আর ভিডিওতে কোনো সাউন্ড নাই। আশ্চর্য ব্যাপার বাবু ভাইয়ের সামনে। এবং বাবু ভাই ওই দিন গেছি আমার বাসায় যে দেখার জন্য যে কি হয় আপনার বাসায় দেখবো, তো ভিডিওটাতে কোনো সাউন্ড আসতেছে না, এত প্লে করতেছে, কিছু করতেছি। এরপরে আমার সেলফোনে ছিল ভিডিওটা, তো সেলফোন থেকে আমি ডিলিট করে দিছি, কম্পিউটার ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ থেকে আমি ডিলিট করছি না অটোমেটিক ডিলিট হয়েছে জানি না। কিন্তু ফানি থিং হচ্ছে বাবু ভাই ঠিক যখন বাসা থেকে বের হয়ে গেল, আমি আমার ছোট বোনকে ডাক দিয়ে বলতেছি, দেখো বাবু ভাই আসলো, ভিডিওটায় সাউন্ড নেই, এটা কিভাবে সম্ভব? এই বলে অন করছি, দেখি সাউন্ড চলে আসছে। এটা কিন্তু আমার সাউন্ড কার্ডে কোনো প্রবলেম ছিল না বা অন্য কিছু না, জাস্ট সামওয়াট ইউটিউব থেকে আর সাউন্ড আসতেছিল না। তারপর বাবু ভাইকে বলছি যে বাবু ভাই আবার আইসেন দেখেন। তো বিষয়টা ছিল যে যখন আমার খালার উপর ভর করে সে কথা বলা শুরু করলো, তখন আমার মামা অনেক জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে আসছেন, কি এই। তো বললো যে আমার খালাই নাকি একদিন তাকে বলে ইনভাইট করছে, এর জন্য সে চলে আসছে, এবং এই বাসাটা তার ভালো লাগছে, সে নাকি চিটাগং থাকে, তো এইসব বলতেছে। আমার দেখার পর কিন্তু তখনও বিশ্বাস হইতেছে না, আমি লাইভ দেখতেছি এই জিনিসগুলো এবং ভিডিও করতেছি। আমি বলতেছি আমার খালা কি কার্তিক মুভির মতো নিজেই এই ক্যারেক্টারে ঢুকে গেল কিনা, মানে এটা নিয়ে আমরা অনেক ফান করতেছি যে সামথিং রং খালার সাথে, এটা হইতেই পারে না, মানে নিজের সাথে নিজে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলছে। পরে সে অনেক কথা টথা বলে, পরে যখন এটা বলা শুরু করলো যে আপনার বাসার এখানে এটা এই ঘটনা হয়েছে, এটা হয়েছে, এ আছে হয়েছে, যেগুলি খালার জানার কথা না, তখন আমরা বুঝলাম যে মনে হয় সামথিং রং। তখন আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি আসেন না, ওরা ডিস্টার্ব করে না। আমি তো ডিস্টার্ব করি না, আমি তো ওদেরকে ভালো হইতে বলি, ওরা ভালো মতো থাকলে তো আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, এটা বলছি। আপনি কি গাইড করতে চাচ্ছেন নাকি? আপনার গাইড করার দরকার নেই, আপনি আসলে ওদেরকে ভয়ে অবস্থা খারাপ করে ফেলতেছেন, আপনি না আসলে ওরা ভালো থাকবে আর কি। তো এটা বলার পর অবস্থা আচ্ছা অনেক রাত হয়েছে, আমি এখন যাই, পরে আবার আসবো, এই বলে আর কি খালা হঠাৎ করে মানে পুরো সিনেমেটিক স্টাইলে সোফার মধ্যে পড়ে গেল, এবং সে আবার নতুন করে মনে যেন খালা আবার জ্ঞান ফিরে আসলে। মানে এটা টোটাল ভিডিওটাই আমার কাছে আছে, তো দেখতে চাইলে দেখানো যাবে। তো আপনার তার মানে আপনি অবশ্যই জিনে বিশ্বাস করেন? জিনে বিশ্বাস করি, আমরা যেহেতু মুসলমান। হ্যাঁ, সেটা তো করে যেতে পারে। এখন মানে একদম মানে কোনো ধরনের কোনো সন্দেহ নিশ্চয়ই আপনার মধ্যে নাই, সামনাসামনি দেখেছেন। মানে আমি স্টিল কনফিউজ, বাট মানে বিশ্বাস না করে উপায় নাই আর কি, বিষয়টা এরকম আর কি।